হচ্ছে সেটাই ভাই। তাহলে আমরা বলছিলাম যে এই চ্যাপ্টার 4টাতে আমরা বাম পাশে যে বক্সের বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে, হুম, বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা পড়বো মূলত ডান পাশের মধ্যে আহ, শেষে ইন্ডিকেটরস অফ ফেইল ব্যাংক, এটা হয়তো পড়া যেতে পারে। আর এই পর্যন্তই 4.71 পর্যন্ত, 4.7.1 পর্যন্ত আমাদের মূল পড়াশোনা আজকে। চেষ্টা করবো, দেখা যাক শেষ করা যায় কিনা। প্রথম কথা ছিল যে ব্যাংকের সোর্স এবং আর কোথায় ইউজ হয় ফান্ডটা, এটা আমরা গত গত ক্লাসে বক্স দেখিয়েছিলাম। এখানে ইনফ্লো হিসেবে 6টা এবং আউটফ্লো হিসেবে 7টা সোর্স দেওয়া ছিল। যেখান থেকে ব্যাংকে টাকা আসে সেটা হলো 6টাকে নির্দিষ্ট করা ছিল। আর যেখানে ব্যাংক এই টাকাগুলো ইউজ করে, ফান্ডটাকে ইউজ করে, তো এটাকে আমরা আউটফ্লো অফ ফান্ডস সেটা দেখিয়েছিলাম। আচ্ছা, এখন এই কোশ্চেনটা অন্য একটা ভাবে কোশ্চেন আসতে পারে। সেটা হলো ব্যাংকের ব্যাংক ম্যানেজমেন্টের একটা কোশ্চেন আগে ছিল, মনে আছে কিনা? যদি রিলেট করতে পারেন, আগে একটা ব্যাংক ম্যানেজমেন্ট, এই ব্যাংকের প্ল্যানিং, অর্গানাইজিং, এগুলো নিয়ে কথাবার্তা ছিল। ব্যাংক ম্যানেজমেন্ট কাকে বলে এবং ম্যানেজমেন্টে কি কি স্টেপ আছে। তো এখানে হোয়াট ইজ ব্যাংক ম্যানেজমেন্ট, ওটার মধ্যে তো ওইটা এসে গেল। যদি প্রশ্নটা এইভাবে আসে, হোয়াট ইজ ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট, হাউ ব্যাংক ম্যানেজেস দেয়ার ফান্ড, তাহলে ঠিক এইটা এটা হবে উত্তর। তখন ধরতে পারছেন কথাটা? এখানে একটা প্রশ্ন ব্যাংক ম্যানেজমেন্টের সাথে আপনি আবার ভুলেও ওইখানে চলে না যান, ব্যাংক ম্যানেজমেন্ট আগে যে পড়েছিলাম। তো ব্যাংক ম্যানেজমেন্ট একটা কথা আর ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট আরেকটা কথা। আমরা এখানে আলোচনা, এখানে যে বিষয়টা লিঙ্ক করা যায় সেটা ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট। তো যদি কেউ, যদি কোশ্চেনটা এইভাবে হয় যে হোয়াট ইজ ব্যাংক ফান্ড or what is bank fund management, how bank manages their fund, how banks manages their fund, তাহলে আপনি এইখানে উত্তরটা রাখবেন এই জায়গায়। আপনি একটু ক্রিয়েটিভ হতে হবে উত্তরটা দেওয়ার ক্ষেত্রে, প্রশ্নটা একটু ক্রিয়েটিভ হলে উত্তরটাও ক্রিয়েটিভ হওয়া চাই। কিন্তু মূল মানে উত্তরের সোর্স সর্বস্বটাই এখানেই। আপনি ইনফ্লো হিসেবে 6টা পয়েন্ট জানেন এবং আউটফ্লো কোথায় যায় ব্যাংকের সেটা আপনি জানেন। এই বক্সটা এঁকে দেন, আরো ভালো হয়, তাতে ডায়াগ্রামটা আঁকা হয়ে গেলে বলা যাবে যে আপনি বইয়ের সাথে আছেন। আমি কি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি যে কোন জায়গাটা দেখতে এখানে প্রশ্নটা অন্য কিভাবে ক্রিয়েটিভ হতে পারে? জি স্যার। আশা করছি সবাই দেখতে পেরেছি। এখন পরের এই যে দেখেন এই পরের প্যারাগ্রাফটা, এটা ব্যাংক ফান্ড ম্যানেজমেন্টের কোশ্চেন আসলে অবশ্যই লিখবেন। ম্যানেজিং দ্য ফ্লো অফ ফান্ড ইজ দ্য বেসিক কনসার্ন অফ ব্যাংকস ফান্ড ম্যানেজমেন্ট. So management of bank always keeps closer look in the influence of flows of banks. Bankers maintain their desired level of liquidity by taking short-term and long-term plan. Bank must consider that excess of unused fund is harmful for the bank, while in the same way, never use of bank fund causes liquidity problem. Overuse of bank fund causes liquidity problem. Thus, bankers need to take decisions keeping all these factors in mind. এটা আপনি ব্যাংক ফান্ড ম্যানেজমেন্টের প্রশ্ন যদি আসে তাহলে এইটা আপনাদেরকে এটা দিয়ে শুরু করা উচিত, মানে এই কথাগুলো এখানে থাকা উচিত। কোশ্চেনটা এভাবে আসে, আমি ইন্ডিকেট করছি হয়তো এরকমই আসবে কোশ্চেন, তো কারণ বলে দেওয়া হলো ক্রিয়েটিভিটি তো ইজি হয়ে গেল তখন। আচ্ছা, এখন একটা প্রশ্ন, এখানে একটা লাইন এখানে এখানে আছে, আপনারা উত্তরটা কি মনে হয় দিতে পারবেন? তারপরে জিজ্ঞেস করে নিই আপনাদের কাছে, পরে না হলে আমি বললাম। আনইউজড ফান্ড ইজ হার্মফুল ফর ব্যাংক, এটাকে এক্সপ্লেন করা যাবে? আনইউজড ফান্ড ইজ হার্মফুল ফর দ্য ব্যাংক। জি স্যার। আচ্ছা, কি মানে হার্মফুল হবে? স্যার, আনইউজ ফান্ড বলতে যখন আমার কাছে কোনো ক্যাশ রিজার্ভ থাকবে, যেমন স্যার আমরা যেটা জানি দুই ভাবে আমাদের কাছে ক্যাশ রিজার্ভ বা আনইউজ ফান্ড থাকে। যেমন হচ্ছে যখন আমরা একটা লোন ডিসবার্স করি, কিন্তু ক্লায়েন্ট যখন এই লোনটা না নেয়, তখন কিন্তু এই টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে পড়ে থাকে। সে যদি টাকাটা ইউজ না করে, আমি তার কাছে ইন্টারেস্টটা নিতে পারবো না। তো আমার কাছে এটা কিন্তু বার্ডেন হয়ে যাবে, বিকজ আমি হেড অফিস থেকে লোনটা নিয়ে আসছি আমার কাছে, বাট আমি ক্লায়েন্টকে দিতে পারছি না। তো এটা আমার জন্য হার্মফুল।
এক। আরেকটা হচ্ছে যখন ক্যাশ টাকা আমার কাছে যেমন 1 কোটি টাকা আমার বোল্টে রয়েছে, এই টাকাটা যদি আমি অন্য ব্যাংকে না দিতে পারি এবং এই টাকাটা যে অলসভাবে আমার কাছে পড়ে থাকে পার ডে, এখানে 7.45% ভাবে আমার ইন্টারেস্ট পার ডে আমার লস হচ্ছে। তো এই দুইটাই হচ্ছে আমার হার্মফুল, যেটা আমার আনইউজ ফান্ড, যে লোন দিতে পারলাম না, লোন ডিসবার্স করেছি কিন্তু ক্লায়েন্ট এই টাকাটা নেয়নি, এইটা একটা হচ্ছে আনইউজ ফান্ড। আর এটা হচ্ছে ব্যাংকের টাকাটা, ক্যাশ টাকাটা, লিকুইড যে মানিটা, এই মানিটা আমি রেমিট করতে পারিনি, এইটা হচ্ছে আমার আনইউজ ফান্ড। এই দুইটাই হচ্ছে আমার আনইউজ, যেটা আচ্ছা ব্যাংকের জন্য হার্মফুল। আচ্ছা, এখানে কি শুধুই অপরচুনিটি কস্ট, যে আমি আনইউজ ফান্ডটা ব্যাংক ইউজ করতে পারে নাই বলে সে ইনফ্যাক্ট 7.5% ভাবে ইন্টারেস্ট লুজার হচ্ছে, তাই সে রেভিনিউ জেনারেট করতে পারতো। নিউজ যেমন কিনা আমি এখন কোনো কাজ করতে পারছি না, তো ফলে বসে আছে অলস, এই কারণে আমি কাজ করলে যে ইনকামটা হতো, আয় হতো, এই আয়টা আমি লস করছি। তো এটাকে এটাকে তো বিজনেসের রাইট। ভাষায় অপরচুনিটি কস্ট বলা হয়, যে আমার সুযোগটা হারালাম। তো এইখানে ব্যাংকের ক্ষেত্রে আনইউজড ফান্ডটা কি শুধুই অপরচুনিটি কস্ট, রিয়েল কোনো কস্ট কি আছে? তো এইখানে আদার্স আর কোনো কস্ট নেই আচ্ছা, বেসিক্যালি কিন্তু ওরকম ভাবে। কিন্তু খেয়াল করেন, ওই যে আপনি প্রথম যে উদাহরণটা দিয়েছেন ওটা রিলেট করা যাবে। সেটা হলো ব্যাংক যদি যে টাকাটা এনেছে লোন হিসেবে এনেছে, যেটা ব্যাংকের কাস্টমারের কাছে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, তার কাছ থেকে কিন্তু ইন্টারেস্ট চার্জ করতে পারছে না যদি এটা সে না উইথড্র করে, তাই তো? জি স্যার। কিন্তু আমাকে কিন্তু ইন্টারেস্ট আমার হয়ে যাচ্ছে, খেয়াল করতে পারছেন? স্যার এখানে দুইটা ইন্টারেস্ট, দুইটা ক্যাটাগরি আছে, যেটা স্যার আপনি বলেছেন যে ইন্টারেস্ট, এটা কিন্তু অটোমেটিকলি কাউন্ট করে। আর একটা লোন আছে যেটা সে টাকা উইথড্র করলে শুধুমাত্র ইন্টারেস্ট কাউন্ট হবে, আদারওয়াইজ কিন্তু ইন্টারেস্ট কাউন্ট হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো হয়তো যেটা স্যার আপনার ইন্টারেস্ট হচ্ছে, যেটা কিন্তু আপনার ইন্টারেস্ট, সেটা কিন্তু আমার রেভিনিউ, এটা কিন্তু আমার জন্য হার্মফুল হচ্ছে না, এটা কিন্তু আমার আসতেছে না। লোনের ক্যাটাগরি দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে আপনার পার ডে ইন্টারেস্ট হবে, একটা হচ্ছে মান্থলি। একটা হচ্ছে আপনি যদি টাকা নেন তাহলেই আপনার ইন্টারেস্ট হবে, আর একটা হচ্ছে আপনি নেন বা না নেন আপনার ইন্টারেস্ট কাউন্ট হবে। তো যেটা আমার নেই বা না নেই, যেটা আমার ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে, সেটা কিন্তু আমার জন্য হার্মফুল না বা আনইউজ ফান্ড না। বাট যে টাকাটা আমি লোন হিসাবে এনেছি কিন্তু ক্লায়েন্ট উঠায় নেয়নি, হুম হুম ক্লায়েন্ট না উঠায় নিলেই আমার ইন্টারেস্ট হচ্ছে না, তো হুম হুম, এইটা কিন্তু আমার জন্য হার্মফুল। হ্যাঁ, এটা এটা তো ডিরেক্ট কস্ট হচ্ছে এখানে, তাই না? জি এক্সপেন্স, স্যার, এটা মানে এক্সপেন্স। যদি না নিতে পার তাহলে আমার জন্য এটা হার্মফুল, আর যদি ক্লায়েন্ট নেয় আমার জন্য বেটার। আমি চাই ক্লায়েন্ট নেক, আমরা ফোর্স করি স্যার এই টাকাটা নেন, আপনার 50 লাখ টাকা আছে, এখান থেকে যতটুকু সম্ভব আপনি নিয়ে বিজনেসে খাটান। কিন্তু সে যদি না নেয় তাহলে কিন্তু আমার লস, কজ এই টাকাটা আমার আমার অ্যাকাউন্টে বোল্ড হয়ে পড়ে রয়েছে, হয়তো বা দেখা গেল এই টাকাটা আমি অন্য কাউকে দিতে পারতাম, বাট সে না নিলে এটা আমার জন্য পার ডেট আমার জন্য লস ক্যারিং করতেছে। ব্যাংক যে লিকুইডিটি এনশিওর করার জন্য যে টাকাটা রাখে, তো এখানে ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন হিসেবে সে এই পরিমাণ টাকার জন্য কি তাকে কোনো দিতে হয় যদি সে ওখান থেকে আনে? স্যার এটা বাংলাদেশ ব্যাংকে এটা দিতে হয়, কজ আমার প্রতিটা প্রফিটের উপরে, আমি যে ইয়ারলি যে প্রফিট করব, এই হুম প্রফিটের উপরে 50% আমার রিজার্ভে বাংলাদেশ ব্যাংকে আমাকে দিয়ে দিতে হয় হুম ইয়ারলি। বাট হুম, আমাদের দেশে, বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংক এটা দিতে পারে না, তো করে না। যার কারণে সেটাকে কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলি এটা ভাগ করে নেয়। তো আমি কিন্তু ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা আনছি, এই হুম টাকাটার উপরে কিন্তু আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, তো সেই হুম তার কাছ থেকে যদি আমি না কালেক্ট করতে পারি, আমি হুম কিন্তু সেটা কাভার করতে পারবো না। হুম। আচ্ছা, এনিওয়ে এখানে আরেকটা ইস্যু হলো, দুটো ইস্যু। একটা হলো ব্যাংকের মাস্ট কনসিডার এক্সেস অফ আনইউজড ফান্ড, এটা হার্মফুল হলো। আরেকটা হলো দ্য সেম ওয়ে, একইভাবে ওভার ইউজ অফ ব্যাংক ফান্ড কজেস লিকুইডিটি প্রবলেম। যদি বেশি ইউজ করে ফেলে তাহলে লিকুইডিটি প্রবলেমে পড়তে পারে ব্যাংক। তো এটা তো বোঝাই যাচ্ছে, যদি আমার কাছে ফান্ড না থাকে আমি সবই ইনভেস্ট করে দিই, তাহলে আমি চেকগুলো অনার করতে পারবো না, এবং আমার যে ডে টু ডে অ্যাক্টিভিটিস ওয়ার্কিং ক্যাপিটাল সেটাও কাজ হবে না। তো সেই ক্ষেত্রে আমার লিকুইডিটি শেষ পর্যন্ত কনসার্ন হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই 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 লাইনটা এক্সপ্লেইন বলে, এই লাইনটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, যদি কেউ যদি আসে, যদি এই প্রশ্ন এইখানে আসবে না, কিন্তু এটা স্টেটমেন্ট হিসেবে আসতে পারে, যে এই স্টেটমেন্ট এক্সপ্লেইন করেন। আশা করছি আপনারা লিখতে পারবেন। এখানে যদি বলা নাই অনেক কথাই,
আপনার মতো করে লিখতে হবে। আচ্ছা, কালেক্টর অফ ব্যাংক ফান্ড এর ফাংশন ব্যাংকের ফাংশন হিসেবে এখানে কালেক্টর অফ ব্যাংক ফান্ড আছে একটা, আরেকটা আছে ব্যাংক ও আচ্ছা, এই তো সুন্দর এখানে সোর্সেস ব্যাংক ফান্ডটা দেওয়া আছে। আর ইউজার অফ ব্যাংক ফান্ড, দুইটা ফাংশন এখানে আছে। আচ্ছা, ইউজারের কথার আগে কালেক্টর হিসেবে দেখি একই রকম হবে। ব্যাংক যে টাকা কালেক্ট করে, অর্থাৎ এজ এ ব্যাংক টাকা সংগ্রহ করে আমানতদারের কাছ থেকে, তার ক্লায়েন্টের কাছ থেকে। তো যে টাকাটা সে নিচ্ছে, তো এটা নিচ্ছে কয়টা ফর্মে? তিনটা সোর্স দেওয়া আছে না, ডিপোজিটস, বরোড ফান্ডস এন্ড ক্যাপিটাল। ক্যাপিটাল হলো ব্যাংকের যারা উদ্যোক্তা তারা দিচ্ছে এই টাকাটা শুরুতেই। আর ডিপোজিট বলতে সাধারণভাবে বোঝায় যারা আমরা আমানত হিসেবে যেটা সংগ্রহ করছি। আর বরোড ফান্ড হলো অন্য ব্যাংক বা প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, যার কাছ থেকে হোক, যে টাকাটা আমি বড় করে নিয়ে আসছি। আর ডিপোজিট হলো যেটা আমি বিভিন্ন স্কিমের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে আদায় করছি, রাখছি। তো এই ডিপোজিট, বরোড ফান্ড এবং ক্যাপিটাল, এই তিনটা হলো মেইন সোর্স ব্যাংকের, ব্যাংক ফান্ডের তিনটা মেইন সোর্স। তো এই তিনটা সোর্সের আবার ডিউরেশন আলাদা হয়, রিলেটিভ অ্যাডভান্টেজ আর কস্ট অফ ফান্ড এটা জন্য জন্য আলাদা হয়। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ক্যাপিটাল যেটা আমি থার্ড না, বড় একটা হলো ডিপোজিট, বরোড ফান্ড আর ক্যাপিটাল। ক্যাপিটালের কিন্তু ডিউরেশনটা অনেক বেশি, অর্থাৎ ডিউরেশন টু হোল্ড দ্য ফান্ড এট দ্য ব্যাংকস ডিসপোজাল। ব্যাংকে কতদিন পরে এটা ফেরত দিতে হবে? ক্যাপিটাল আসলে কবে ফেরত দিতে হবে? ক্যাপিটাল তো ব্যাংক যখন লিকুইডেশনে যায় তখনই ফেরত দিতে হয়। তো সুতরাং ক্যাপিটালের মেয়াদ মানে থাকবে তার কাছে, এটা ফেরত দিতে হবে বহু পরে এবং সবার শেষে। তুলনামূলক তার চেয়ে আগে যে বড় ফান্ডের কথা বলছি, তো এটা এর চেয়ে কম মেয়াদের, কিন্তু ডিপোজিটের চেয়ে বেশি মেয়াদের হয়। আর ডিপোজিট স্কিম অবশ্য স্কিম টু স্কিম আলাদা হয়। তবে সাধারণভাবে ডিপোজিট গুলো 1 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে অথবা 5 বছরের মধ্যে, কমার্শিয়াল ব্যাংক লিস্ট এর চেয়ে বেশি সময়ের জন্য ডিপোজিট নিতে পারে না, তো ক্লায়েন্ট থেকে যেটা নেয়। সুতরাং এর মধ্যেই এটা আবার ফেরত দিতে হয়। তো ডিউরেশন হিসেবে এখানে পার্থক্য আছে। রিলেটিভ অ্যাডভান্টেজ, ডিপোজিটের কিছু সুবিধা আছে ফান্ড থাকার, সবই ডিপোজিট হওয়া চাই না, একটা মিক্স, ভালো মিক্স হওয়া দরকার। ব্যাংকের কাছে যে টাকাটা আছে, তো ব্যাংকের সব টাকাটুকুই ডিপোজিট হিসেবে সে রেখেছে এরকম হওয়া চাই না, বা সব টাকায় ক্যাপিটাল। কেউ যদি বলে যে হ্যাঁ আমি ব্যাংকের ব্যবসা করবো, কারো কাছ থেকে কিছু নিব না, আমার উদ্যোক্তাদের টাকা, আমাদের মালিকের টাকা, তো ওই টাকা দিয়ে ব্যবসা করবো, তো টাকা নিয়ে ওই টাকাই আমি লোন হিসেবে দিব, ওখান থেকে যা পাই। আমি কারো কাছ থেকে ওই যে ইন্টারেস্ট বা ফেরত দিতে হবে, এই ঝামেলা, এই চাপ নিয়ে আমি ব্যবসা করবো না। তাহলেও ব্যাপারটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ভালো হবে না। তো বিজনেসকে মানে ব্যাংকিং বিজনেসকে এনশিওর করতে একটা ভালো একটা মিক্স, ডিপোজিটের একটা ভালো মিক্স তৈরি করতে হবে। সরি, ডিপোজিটের, বরোড ফান্ডের এবং ক্যাপিটালের মধ্যে একটা মিক্স তৈরি করতে হবে ভালো। একইভাবে ইন্টারনাল মিক্স, যেটা ডিপোজিটের মিক্স, বরোড ফান্ডের মিক্স, ক্যাপিটাল মিক্সও সুন্দর তৈরি করতে হয়। তো এটা কেন করতে হয়? কারণ একটার অ্যাডভান্টেজ অপরটার উপর কিছু কোনো কারণে বেশি হয়। আবার ওই পার্টিকুলার জিনিস যেটা কোনো একটার সাথে অ্যাডভান্টেজ নাই, কম দেখা যায়, কিন্তু আরেকটার সাথে আবার এটি অ্যাডভান্টেজেস দেখা যেতে পারে। তার মানে রিলেটিভ অ্যাডভান্টেজ কথাটাকে বলি, যে রিলেটিভ, তুলনামূলক। তুলনামূলক অ্যাডভান্টেজ, সুবিধা কোন একটা পার্টিকুলার সোর্স অফ ফান্ডের মধ্যে ইন কম্পারিজন টু আদার সোর্স, অন্য সোর্সের তুলনায় বেশি আছে, এটাও তো আমাকে আলোচনা দেখতে হবে। আর কস্ট অফ ফান্ড, যথারীতি একটা ফান্ড আপনার কাছে থাকলে এনিওয়ে যে কোনো জায়গা থেকে ফান্ড আসুক না কেন, এটা একটা কস্ট আছে। কস্ট আছে তো নাকি, কি বলেন? যে কোনো ফান্ডই আসে আমার কাছে থাকে, এটা একটা কস্ট আছে, আছে কি? হ্যালো, কি বলেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, কষ্ট আছে স্যার। কস্ট আছে। ক্যাপিটাল যেটা, এটার কি কস্ট বলেন তো? কারণ ডিপোজিটের জন্য তো কস্ট আছে, ইন্টারেস্ট যেটা আপনি বলেছেন যে প্রফিট বা যেটা দিবেন ইন রিপে। আবার বড় ফান্ডেরও কিছু কস্ট আছে, কারণ সেটা আসলে লোন লোন হিসেবে যদি নেওয়া হয় অন্য কারো কাছ থেকে, সেখানে একটা কস্ট আছে। ক্যাপিটালের কি কস্ট? ক্যাপিটাল কি বুঝতে পারছেন? অপরচুনিটি কস্ট নাকি স্যার? অপরচুনিটি কস্ট না, ঠিক অপরচুনিটি কস্ট না। ক্যাপিটাল, অপরচুনিটি কস্ট না, ক্যাপিটাল কার থেকে নেওয়া এটা হয়?
ক্যাপিটাল আসে কার থেকে? এই ফান্ডটা দেয় কে? ক্যাপিটাল কে দেয় বুঝতে পারছেন না? মূলধন। স্যার হ্যাঁ, বলেন। ক্যাপিটাল তো মালিক পক্ষ দেয়, তাই তো? ব্যাংকের যারা মালিক, উদ্যোক্তা, প্রপ্রাইটার, তো স্যার এটা এটা হেড অফিস থেকে, এটা ক্যাপিটালটা হেড অফিস বাংলাদেশ থেকে ব্যাংক কি এটা স্যার? না না না, এটা বাংলাদেশ তো ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তো বড় আর বাংলাদেশ হ্যাঁ, ব্যাংক তো বাংলাদেশ বড়, বড়। এটা ক্যাপিটালটা হেড অফিস থেকে এটা প্রোভাইড আপনি করে থাকে ব্যাংকিং একটা বিজনেস, স্পেসিফিক। বিজনেসের কথা বাদ দিয়ে এমনি সাধারণভাবে বিজনেসে তো এই টার্মটা ইউজ করা হয়, ক্যাপিটাল, তাই না? জি স্যার, এটা ওনার। হ্যাঁ, ওনার, এন্টারপ্রেনিউর, অর্ডার দিতে বা এন্টারপ্রেনার, এন্টারপ্রেনিউর হ্যাঁ, তারাই তো ক্যাপিটালটা দিয়ে থাকে। ব্যাংকেরও তো এরকম মালিক পক্ষ থাকে, থাকে না? নাকি না, ব্যাংকের থাকে কোনো স্যার, মালিক থাকে না? থাকে স্যার। থাকে। তো প্রত্যেকটা ব্যাংকেরই উদ্যোক্তা থাকেন যারা কিনা ব্যাংকের শুরুর যে ফান্ডটা এটা দিয়ে থাকে। কারণ ব্যাংকের শেয়ার প্রতিষ্ঠা, হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডার তো পরে আসবে। তো কিন্তু প্রমোটার যারা, তাদেরকে প্রমোটার হিসেবে যারা ব্যাংকটা উদ্যোগ নেয় ব্যাংক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, তাদেরকে একটা পার্টিকুলার ফান্ড দিতে হয়, টাকা দিয়েই ব্যাংক শুরু করতে হয়। এমন না যে আমি কোনো টাকা দিব না, আমি আমার ব্যাংকের মালিক আমি, এটা হবে না কখনো। তো মালিকদেরকে, ব্যাংকের মালিক হওয়ার জন্য তাকে একটা অ্যামাউন্ট সে দিয়ে ব্যাংক শুরু করে। পরবর্তীতে সে যদি সে যদি চায় যে শেয়ার বিক্রয় করে সে আরো শেয়ার কিনবে, তো সেটা কিনতে পারে। তখন তো মানে শেয়ার হোল্ডাররাও এটা মালিক হয়ে গেল। কিন্তু চাইলে সে আর কাউকে মালিক না করে তারা মিলেই বিজনেস করে করে যেতে পারে, যে আমরা আর কাউকে মালিক নিচ্ছি না, আমাদের টাকাই। হ্যাঁ, শেয়ারের বিক্রয়ের মাধ্যমে যে টাকাটা আসে, সেই টাকাটা মালিকানার অংশ হয়ে যায়। শেয়ারটা তো আসলে মালিকের শেয়ার, শেয়ার মানে কি অংশ না, মালিকানার অংশ আসলে। তো শেয়ার অফ ক্যাপিটাল, ক্যাপিটালের শেয়ার তারা চাইলে বিক্রয় করতে পারে, এবং চাইলে তারা নতুন আরো অংশ সে মার্কেট থেকে, সেকেন্ডারি মার্কেট থেকে টাকা নিতে পারে। তখন এটা ক্যাপিটাল হয়ে যাবে। তো এই ক্যাপিটাল হইলে, বা শুরুতে যে ক্যাপিটালটা ছিল, এটার কস্ট কি, খরচ কি এটার জন্য? যেমন কিনা ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্ট একটা খরচ, তাই না? জি স্যার। জি স্যার, বলতে ক্যাপিটালের খরচটা কি, নাকি কোনো খরচ নাই? স্যার ক্যাপিটাল একটা খরচ আছে কিন্তু এটা মনে আসতেছে না অ্যাকচুয়ালি। ক্যাপিটালেরও কি ইন্টারেস্ট দিতে হয়? না, ইন্টারেস্ট দিতে হয় না। হ্যাঁ, ক্যাপিটালে একটা রেশিও থাকে। উম, আমি বলি, কস্ট অফ ক্যাপিটাল, এটা আমাদের ফাইন্যান্সের একটা টার্ম, আমরা সিওসি বলি, কস্ট অফ ক্যাপিটাল। সেটা জি স্যার। আমাদের যে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, ঠিক আছে, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট প্লাস রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেটের সাথে রিস্ক যে মার্কেট প্রিমিয়াম। হ্যাঁ, মার্কেট প্রিমিয়াম, যেটা রিস্ক নেওয়া হচ্ছে, নেওয়ার কারণে রিস্ক নেওয়ার কারণে কতটুকু রিস্ক নেওয়া হচ্ছে, ওই রিস্ক নেওয়ার কারণে তাকে যেটা দিতে হয়। সাধারণত কস্ট অফ ক্যাপিটাল এই ডেট ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি হয়। ইন্টারেস্ট রেট বড় ফান্ডের চেয়েও কস্ট অফ ক্যাপিটাল বেশি এটা হাই। বেশি হয় 11.5% এটা কেন? ব্যাংকের রেট হিসেবে। 11.5% কি ব্যাংক চার্জ করে কেউ নিলে? জি স্যার, এটা এটা চার্জ তাহলে করা হয় তাহলে তাহলে 11.5%। তাহলে মালিক তার চেয়ে বেশি চাইবে। তার চেয়ে বেশি চাইবে। আপনি কি বোঝেন কিনা, আমাদের ব্যাংকে টাকা রাখলে যে টাকা লাভ হয়, তার চেয়ে যদি ক্যাপিটাল মার্কেটে টাকা রাখলে রিটার্ন বেশি না হয়, তাহলে কেউ ক্যাপিটাল মার্কেটে টাকা রাখবে না। অতএব এটা সাধারণ নিয়ম, সেটা হলো স্যার ক্যাপিটাল অ্যাকচুয়ালি মার্কেটে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যেটা সঞ্চয়পত্র, যেটা ক্যাপিটাল মার্কেট আমরা ধরতে পারি। সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র না, অথবা পোস্ট অফিসের যেটা ডিপোজিট। হ্যাঁ, পোস্ট অফিস ডিপোজিটের রেটটা কি আপনি ধরতে পারেন, এটা বলছেন? জি স্যার, কজ হ্যাঁ, এটা কিন্তু ব্যাংক রেট থেকে কিন্তু এটা কিন্তু ক্যাপিটাল, গভর্নমেন্ট হ্যাঁ, কিন্তু এটা ক্যাপিটাল হিসেবে নিচ্ছে, কজ গভর্নমেন্ট যে রেভিনিউ গুলো করতেছে বা গভর্নমেন্ট যে ইনভেস্ট গুলা করতেছে সেটা সম্পূর্ণই কিন্তু সঞ্চয়পত্র এবং পোস্ট অফিসের ডিপোজিট থেকে কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে। তো গভর্নমেন্টের ক্যাপিটাল কিন্তু হচ্ছে এটা। হুম, ঠিক আছে, অবশ্যই আপনি ওই রেটটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিজনেস টু বিজনেস ভেরি করবে এখানে। গভর্নমেন্টের জন্য যে রেট দিচ্ছে, তার হয়তো রিস্ক রিস্ক বিবেচনা, এখানে রিস্ক প্রিমিয়াম একটা বিষয় থেকে যায়। যে বিজনেসের রিস্ক যত হাই হবে, সেখানে কস্ট অফ ক্যাপিটাল তত বেশি হবে ওই ওই বিজনেসে। তো ব্যাংকিং বিজনেসে রিস্ক রিস্কের চেয়ে ব্যাংকে টাকা রেখে, আমি টাকা ব্যাংকে রাখলাম, টাকা হারিয়ে গেল, এটা রিস্কের চেয়ে
শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে যদি টাকা রাখা হয়, ইনভেস্ট করা হয়, তো এই ইনভেস্টের টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা একটু কম, মানে অনেক কারণে হারিয়ে যেতে পারে। আমি বলছি না যে কেউ চুরি করে ফেললো, ব্যাপারটা এরকম যে মার্কেট ধস হয়ে গেল, মার্কেটের দাম কমে গেল, তো টাকাটা ফেরত পেল না, তাই না? ইনভেস্ট কি জানি বলা হয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা তো ঠিক আছে, কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্টই যখন ক্ষতিগ্রস্ত থাকে, আমি ইনভেস্ট করেছি যে টাকাটা এটাই ফেরত পাবো কিনা, এর নিশ্চয়তা কিন্তু ব্যাংক দিয়ে থাকে, তাই না? ব্যাংক দিয়ে থাকে, ফলে ব্যাংকে এই রিস্ক রেট প্রিমিয়ামটা কম লাগে। কিন্তু শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে কিন্তু যেহেতু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্নটাই ইনভেস্টমেন্টটাই ফেরত আসবে কিনা এটাও সন্দেহের মধ্যে থেকে যায়, এই কারণে প্রিমিয়াম বেশি লাগে। হ্যাঁ, তো এটা আমাদের দেশে স্টক মার্কেট শক্তিশালী করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে ব্যাংকের রেটটা এক ডিজিটের মধ্যে আসে, মানে ডাবল ডিজিটে না যায়, যাতে করে শেয়ার মার্কেটে মানুষ ইনভেস্টমেন্টের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এনিওয়ে, আমি একটু আবার ফিরে আসি এর কথা। কস্ট অফ ফান্ড, মানে সবার একটা কস্ট আছে। তো ফান্ড যেরকমই হোক না কেন, ডিপোজিট হোক, বরোড ফান্ড হোক, ক্যাপিটালেরও কস্ট আছে। কারণ মালিক ব্যবসা করার জন্য সে রিস্ক নিয়েছে, সে টাকাগুলো এখানে দিয়েছে। তো আল্লাহর ওয়াস্তে দিয়ে দেয় না যে টাকা আসলে আসুক, না আসলে না আসুক, বরঞ্চ সে আশা করছে যে আমি এখান থেকে পাবো কিছু। এই পাবো বলে যে আশাটা করেছে, যত পার্সেন্ট রিটার্ন আশা করেছে, এই আশাটাকেই আমরা বলছি কস্ট অফ ফান্ড। তো এই ফান্ডের নিচে যদি কস্ট, মানে সে আশা পায়, তাহলে সে আর আগ্রহী হবে না ক্যাপিটাল ইনভেস্ট করতে। যে জিনিসটা নিষেধ করতে হয় যে সেকেন্ডারি মার্কেটে যারা শেয়ার হিসেবে কিনতেছে শেয়ার, তারাও একটা পার্টিকুলার রেটের চেয়ে কম পেলে আর সে এই ব্যাংকে শেয়ার বিক্রি করে দিবে, শেয়ার এই শেয়ার গুলো রাখতে চাইবে না, কারণ সে তার একটা কস্ট অফ ফান্ড আছে, এতটুকুর নিচে সে নিতে রাজি হয় না। মানে এত নিচে রিটার্ন পাবে এরকম আশা হইলে তখন সে আর এখানে ইনভেস্ট করতে চায় না, সে বরঞ্চ তার ইনভেস্টেড ফান্ডটাও সেখান থেকে বিক্রি করে দিয়ে বের হয়ে আসতে চায়। তো কি হয়, শেয়ার সবাই বিক্রি করে দিলে শেয়ারের দাম আবার পড়ে যায়, এবং তার মানে আরো বেশি অন্য যারা মার্জিনে ছিল তাদের জন্য শেষ পর্যন্ত চলে আসতে হয়, শেষ পর্যন্ত ওই ফান্ড সংকটের মধ্যে চলে যাবে। ফলে এই কস্ট অফ ফান্ডটাও মেনটেন করতে হয় ব্যাংকের জন্য। কথাটা একটু পরে আসবে ডিটেইল। আপাতত কি বুঝতে পেরেছেন যে ব্যাংকের কস্ট অফ ফান্ড আছে, এবং এটা তিনটা ক্যাটাগরি সোর্সের কথা বলছে, তিনটা মেইন সোর্স, তিনটা সোর্সেরই একটা কস্ট অফ ফান্ড আছে। এতটুকু কি ক্লিয়ার? হুম, ক্লিয়ার? ক্লিয়ার কোনটা সেটা বুঝতে পারছেন না? আমি বলছি যে কস্ট অফ ফান্ড এই কথাটা, ব্যাংকের তো তিনটা সোর্স আছে, মেইন সোর্স, যেখান থেকে তারা টাকা ইনফ্লো হিসেবে পেয়ে থাকে। তো তিনটা সোর্সেরই কস্ট অফ ফান্ড আছে, সেটা বললাম। তো পরবর্তীতে আসতেছে ডিটেইল। আচ্ছা, এখানে এই ডিটেইল দেওয়া আছে কিছু, দেখেন ক্যাপিটাল। ক্যাপিটাল একটা ব্যাংক ক্যাপিটাল বাবদ পায়, একটা আছে ডিপোজিট, আর একটা আছে বড় ফান্ড। দেখেছেন তিনটাই? আমরা আপাতত সময় কম আমাদের, আমরা একটু এই বক্সটাতে চলে যাই, টেবিলটাতে চলে যাই। টেবিলেই এটা সামারি করা আছে, তবে আপনারা আবার সামারি পড়তে শুরু করবেন না, আপনারা এখান থেকে পড়বেন। ক্যাপিটাল সম্পর্কে সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, ঠিক আছে? তারপরে ডিপোজিট সম্পর্কেও, কারেন্ট, সেভিংস, ফিক্সড ডিপোজিট, ব্যাংকের মিডিয়াম সাইজ ব্যাংক কালেক্ট করে অলমোস্ট 85 to 95% ফান্ড থ্রু ডিপোজিট, ডিপোজিটের মাধ্যমেই, তার মানে বড় একটা সোর্স তাদের। বড় ফান্ড তো অল্প হয়, তারপরে এটা থেকে থাকে, এগুলো ডিটেল লেখা আছে। আচ্ছা, এখন আসেন আমরা এই বক্সটাতে, টেবিলটাতে আসি। কম্পোজিশন ডিফারেন্ট সোর্সেস অফ ব্যাংক ফান্ড, আমরা আগে বলেছিলাম তিনটা এরিয়াতে দেখতে হবে। আমাদের সোর্স কয়টা তাহলে ব্যাংকের ফান্ডের? মেইন সোর্স তিনটা স্যার, তিনটা। তিনটা স্যার। হ্যাঁ, তিনটা। কি কি? ক্যাপিটাল, ক্যাপিটাল, ডিপোজিট আর হচ্ছে ব্রড ফান্ড। বরড ফান্ড। তাহলে তিনটা কথাগুলো, আর আমরা আলোচনা করব তিনটার দিকে ডিউরেশন হিসেবে তাদের মধ্যে পার্থক্য আছে, রিলেটিভ অ্যাডভান্টেজ হিসেবে, আর কস্ট অফ ফান্ড হিসেবে, তাই তো? আচ্ছা, ক্যাপিটালের ডিউরেশন কত দিন, কি লেখা আছে এখানে? আনলিমিটেড। স্যার আনলিমিটেড। মানে কি, ক্যাপিটালকে কখনোই ফেরত দিতে হয় না, অন্তত ব্যাংকের জীবদ্দশায় ফেরত দিতে হয় না। তবু এখানে ক্যাপিটাল অনেক রকমের আছে, কিছু কিছু ক্যাপিটাল আছে যেটা ফেরত দিতে হয়, আনলিমিটেড বলে থাকে না। কিছু থাকে হলো কনভার্টিবল, থাকে, তো সেটা আবার কনভার্ট করা যায় চাইলে।
ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে সাধারণ হিসেবে বলা হলো ক্যাপিটাল ডিউরেশন হলো আনলিমিটেড। ব্যাংক যেদিন রেজলিউট করবে ওই দিনই টাকাটা ব্যাংকে দিতে হবে। আচ্ছা তাহলে ওই তার মানে কি আমি একবার যদি ব্যাংকে কোনো ইনভেস্ট করি তাহলে আমার জীবনে, কারণ আমি মরে যাব ব্যাংক তো থেকে যাবে, মানে আর্টিফিশিয়াল লাইফ না ওদের, মানে কোম্পানিগুলোর চিরন্তন, স্যার। হ্যাঁ আর্টিফিশিয়াল লাইফ। জি স্যার। আমাদের মতো তো জীবন না যে হঠাৎ করে করোনা ধরলো মরে গেল, ব্যাপারটা তো এরকম হচ্ছে না না, এখন। তো সেই ক্ষেত্রে আমার জীবনে কি আমি টাকা আর পাবোই না? পাওয়া যাবে স্যার। পাওয়া যাবে কিভাবে? স্যার এটা স্যার আপনার যেহেতু আপনার নিশ্চয়ই যদি কি বলে নমিনি বা আপনার ফ্যামিলি রিলেটিভ পার্সন যারা বা ফ্যামিলি মেম্বার যারা লিগেল ফ্যামিলি মেম্বার বা লিগেল গার্ডিয়ান, এদের মাধ্যমে পরবর্তী সময় এটাকে ডিসবার্স করে দেওয়া হবে। মানে কথাটা সুন্দর। আর কেউ পার্টিসিপেট করেন? আমার প্রশ্নটা একটু আবার বলি, সেটা হলো ক্যাপিটালের ডিউরেশন তো দেখা গেল আনলিমিটেড, অর্থাৎ ক্যাপিটাল ব্যাংক ফেরত দেয় না, বলতে গেলে ব্যাংক ফেরত দেয়ই না বলা যায়। তো আনলিমিটেড সময় পরে ফেরত দিবে, কোনো লিমিট নাই, কত বছর পরে দিবে ক্যাপিটাল ব্যাংক ফেরত দিবে এটা বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করেছে, ইনভেস্টর যে কিনা ব্যাংকে অ্যাজ এ ক্যাপিটাল ফান্ড দিয়েছে, সে কি কোনোদিনই ফেরত পাবে না? কারণ সে তো মরণশীল, ব্যাংক তো মরতেছে না। তো আমি তো মরে যাব, তো মরার আমার জন্য টাকা পাবো কিভাবে? মানে আমার জীবনে পাবো না। যেমন আকাশ বলতে চাইলেন যে আপনি মরে যাবেন, আপনার ওই যে লিগ্যাল গার্ডিয়ান হোক বা আপনার নমিনি যে সে পাবে, কিন্তু তো আমি এক্ষেত্রে কিন্তু দেখা গেল কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু ফ্যাসিলিটি প্রদান করা হয়, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি তাকে দিয়ে দেওয়া হয়। স্যার আপনার কি ওই এটা কি আসলে ওইভাবে মিন করা হচ্ছে? আমি শুধু টাকার কথাই বলছি যে টাকাটা আমি ফেরত পাবো কিনা, আমি পেতে পারি কিনা। এখানে তো বলা হলো আনলিমিটেড, মানে ফেরত পাওয়ার কোনো সময় নির্দিষ্ট নাই। তার মানে তো পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যরাও কি এটাই মনে করেন কিনা যে ব্যাংকে ইনভেস্ট করলে আপনি বিপদে পড়ে গেছেন, ইনভেস্ট করেছেন তো এখান থেকে তো আপনি আর টাকা কিন্তু আপনার শেষ, এই জীবনে আর টাকা পাবেন না, আপনি মরে গেলে হয়তো কেউ পেতে পারে, ব্যাপারটা কিরকম? না স্যার। স্যার এখানে কি কোনো প্রফিট পাবার কোনো আশা আছে স্যার? হ্যাঁ প্রফিট তো পাবেই, প্রফিট তো পেতেই থাকবে, এখানে তো ডিভিডেন্ড পাবেই স্যার, ডিভিডেন্ড এটা পাবে তো প্রফিট। ডিভিডেন্ড দিবে, ক্যাপিটাল ডিভিডেন্ড দিবে। কিন্তু আমি যেমন বলছি, ধরা যাক আমি ফিক্সড ডিপোজিট করলাম, অনেক সময় থাকে না যে প্রতি মাসে আমি 5,000 টাকা করে পাবো বা এত পার্সেন্ট হওয়ার কারণে এত টাকা পাবো প্রতি মাসে। তো কিন্তু আমার ওই মূল টাকাটা কি ফেরত পাবো কখনো, নাকি এটাও পাবো না? আমি পাবো স্যার ব্যাংকে মূল যদি আমি টাকাটা তো ফেরত পাবো না। পাবো, একটা নির্দিষ্ট মেয়াদ তো থাকেই যে এত বছর পরে আপনি চাইলে উঠাতে পারবেন, অথবা চাইলে আজকে আপনি টাকা লস করে ইন্টারেস্ট যে পাওয়ার কথা সেটা লস করে এখনো পেতে পারেন, আজকেও পেতে পারেন, মানে আজকেও চাই আবেদন করতে পারেন আমি টাকা চাই। তো কিন্তু ক্যাপিটাল ওয়ালা যারা তাদের ব্যাপারে কি অবস্থা এই 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 জায়গাটায়? অস্বস্তিকর না জায়গাটা যে সে আনলিমিটেড সময়ের জন্য টাকা দিয়েছে? হ্যাঁ ডিভিডেন্ডের কথা বলছি না, ডিভিডেন্ড তো ডিভিডেন্ড কে বলছে কস্ট অফ ফান্ড, এটা অর্থাৎ ডিভিডেন্ড হলো এটা প্রতি বছর বছর তাকে এই টাকাটা ব্যাংকে দিতে হয়, এটা সে পেয়ে যাবে। কিন্তু ক্যাপিটাল হিসেবে যে টাকাটা শেয়ার দিয়েছিল, বিক্রি করতে পারবে না স্যার? নিজের শেয়ারটা যদি বিক্রি করে দেয়। রাইট রাইট, খুব সুন্দর কথা দিনা, ভালো কথা বলছেন। এটা আমি ইঙ্গিত করতে চাচ্ছিলাম ওইদিকেই। কারণ দেখেন এখন পর্যন্ত বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে যেখানে কোম্পানি বিজনেস রানিং, সব জায়গায় কিন্তু কর্পোরেট বিজনেস যেখানে আছে সেখানেই কিন্তু স্টক মার্কেট আছে, ঠিক আছে? কেন আছে বলেন তো? কারণ কর্পোরেট বিজনেসের ক্ষেত্রেই এই ঝামেলাটা শুরু হয়েছে প্রথম, যে টাকা দিলাম আর এই বিজনেস কর্পোরেশনের কোনো মেয়াদ নাই জীবনের, তো এ তো শেষ হবে না, শেষ না হলে তো টাকা তো পাচ্ছি না। তো আমি একবার টাকা দিয়ে ধরা খেয়ে থাকবো, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি পাবো না, কোম্পানি কবে মারা যাবে, ডিসলিউট হবে তখন পাবো। আমার ব্যবসা তো করাই হয় যাতে ব্যবসাটা টিকে থাকে, ব্যবসা শেষ হয়ে যায় এটা তো কেউ চাচ্ছে না। তো ব্যবসা চলুক এটাও চাইতেছি, আবার টাকাও দরকার, তখন কি হবে? এই জন্যই আহ এই জন্যই ক্যাপিটাল মার্কেটের উদ্ভাবন, ঠিক আছে? এই জন্যই সেকেন্ডারি মার্কেট বলে একটা মার্কেট যে উদ্ভাবন, এগুলো অনেক ঝামেলা। এমনকি আপনি জানেন কিনা যে আমাদের ডিভিডেন্ড জিডিপি তেও এটা কোনো কন্ট্রিবিউশন নাই, কারণ একজনের টাকা আরেকজনের কাছে যায়। এই যে স্টক মার্কেটে এত টাকা লাভবান হচ্ছে, কেউ লাভবান হচ্ছে মানে কি, কেউ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক না? এই যে শেয়ারের দাম বাড়ছে কমতেছে, মানে জি এটা স্যার। আসলে এই ব্যবসার দ্বারা কি হয়?
এই ব্যবসার দ্বারা কি দেশে চালের উৎপাদন বেড়ে গেল যে সবাই চাল পাচ্ছে, ব্যাপারটা তো এরকম না। গার্মেন্ট কিছু কাপড় চোপড় তৈরি করা হয়ে গেল, এরকম প্রোডাক্টিভ কোনো কাজ তো হচ্ছে না এই মার্কেট পরিচালনা করার কারণে। তো অনেকে তো শক্তভাবে বিরোধিতা করে এই মার্কেটের। এই মার্কেট একটা ফটকা মার্কেট, এটা একটা মানে এই মার্কেটের মধ্যে এটা চালানোর কোনো অর্থই হয় না। এখানে যারা সময় দিচ্ছে দিচ্ছে একজনের ঘাড়ে কাঁঠাল ভেঙে আরেকজন খাচ্ছে, আলটিমেটলি একজনের পকেট টাকা আরেকজনের কাছে যাচ্ছে। নেট বিজনেস আউটপুটটা কি? কোনো আউটপুট তো নাই। এই জন্য এই মার্কেটে অনেক বিরোধিতা করে, কিন্তু আমরা আবার এই মার্কেটের খুব পক্ষে আছি। কেন পক্ষে বলেন তো? ওই যে ক্যাপিটাল মার্কেটে বিক্রি করে শেয়ার বিক্রি করা যাবে, হ্যাঁ। মূলধন তুলে আনা যাবে। রাইট। যদি আমরা এই সুযোগটা না দিতাম তাহলে কোম্পানি প্রতিষ্ঠা হতো না, এমনকি কোম্পানি বিজনেস চালানো অসম্ভব ছিল। কারণ আমি আজকেই চাইলে আজকে কিছু টাকা নিয়ে আমি একটা কোম্পানিকে দিতে পারি। মালিকানা এত সহজ সস্তা হয়ে গেছে, আগে কিন্তু মালিকানার কোনো সহজ কোনো বিষয় ছিল না। একটা অংশীদারি ব্যবসা হোক বা এক মালিকের ব্যবসা হোক, চাইলেই যে কেউ 100 টাকা নিয়ে মালিক হয়ে যেতে পারে না। এখানে শেয়ারের কোনো ব্যবস্থা নাই এরকম। শেয়ার আছে, ওই রেশিও হিসেবে এত কোটি বা ওই পরিমাণ দিতে হবে। আবার চাইলে আমি কালকে আমার টাকাটা উঠায় নিয়ে আসতে পারি না। আমার পরিচিত আমাদের এলাকারই একজন, দুজন মিলে ব্যবসা করেন। তো হঠাৎ করেই উনি মারা গেলেন। তো ওই গত বছর ঠিক হ্যাঁ এইরকম রমজানের ঈদের সময় মারা গেলেন। গত বছর রমজানের করোনাতেই মারা গেলেন, ঈদের আগে আগে মারা গেলেন। তো যে সমস্যাটা হলো, ওনার ছেলেরা ছোট, ছেলেরা বললো যে আমার আব্বা তো ব্যবসা করতেন, আমার টাকা দিয়ে দেন। তো আরেকজন পার্টনার যে পরিষ্কার বলতেছে, এটা তো আর ইয়ে না, স্টক মার্কেট না, আজকে আসলেন আর বললেন যে আমার টাকা বেচে দিলাম, তো টাকা দিয়ে দিলাম আপনাকে। শেয়ার বেচে শেয়ার ছেড়ে দিলেন, বেচে দিলেন আর টাকা নিয়ে গেলেন, ব্যাপারটা তো এরকম না। আমরা তো একটা পার্টনারশিপ ব্যবসা করতেছিলাম। এখানে প্রত্যেকটা জায়গায় ওনার অর্ধেক অংশ আছে, ওনার দোকানে অংশ আছে, এতে অংশ আছে। এগুলো তো আমার এই টাকাটা ক্যাশ করতে গেলে, আজকে যদি আমি ক্যাশ করে দিই, আপনার টাকা দিয়ে দিই, আমার ব্যবসা বন্ধ করে গোটায় চলে যেতে হবে। আচ্ছা, একজন মালিক মারা গেছে, মালিকের টাকা চাওয়া হচ্ছে, মানে কি ব্যবসা বন্ধ করতে হচ্ছে। কোন ক্ষেত্রে এটা? পার্টনারশিপের ক্ষেত্রে। পার্টনারশিপে কিন্তু এই ঘটনাটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে হচ্ছে না। কোম্পানির ক্ষেত্রে যে কেউ চাইলে টাকা নিয়ে আসতেছে, কোম্পানি ডাজন্ট ম্যাটার। আচ্ছা বলেন তো, এই যে কোম্পানি এই যে একজনের টাকা নিয়ে যাচ্ছে আরেকজনের, তাতে কোম্পানি কিছু যায় আসে? না কোম্পানি স্যার। কোম্পানি তো টাকা দিচ্ছে না, তাই না? কোম্পানি এ কোম্পানি বি, সে তো মিস্টার এক্স ওয়াই কে টাকা দিচ্ছে না। কম বেশি যা হচ্ছে এক্স ওয়াই জেড তাদের নিজেদের মধ্যে হচ্ছে। কোম্পানি কিন্তু এখানে নিউট্রাল, সে দূরবর্তী অবস্থানে আছে। তো তার এটা ডাজন্ট ম্যাটার। কথাটা অবশ্য পুরোপুরি সত্য না। কোম্পানি ডাজন্ট ম্যাটার মার্কেটে তার শেয়ারের দাম কত, ব্যাপারটা কিন্তু এরকমও না। আহ, তবু মূল অর্থে ওই যে টাকা দিতে হচ্ছে কিনা, ডিউরেশন, এই ক্ষেত্রে তো বলাই যায় যে কোনো ম্যাটার না, কারণ তাকে টাকা দিতে হয় না। বেশি টাকা হলেও কাউকে দিতে হয় না ব্যাংকে, আবার কম টাকা হলেও ব্যাংকে রেখে দিয়ে এরকম করতে হয় না। ব্যাপারটা যা হয় মিস্টার এক্স ওয়াই জেড তাদের মধ্যে হয়। ক্লিয়ার কিনা কথাটা? জি বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন। এখন এখন একটু আমার এসে ওগুলো কথা প্রসঙ্গে আলোচনা। তো বলেন তো, কোনো ম্যাটার না বলেছে, আবার বলেছে কিছু একটু অবশ্য ব্যাপার থাকে কোম্পানি। কোম্পানি অ্যাটলিস্ট কোম্পানি তো খুশি হয় যখন শুনে যে আমার শেয়ারের দাম 10 টাকার শেয়ার 200 টাকা বিক্রি হচ্ছে। এটা শুনে তো কোম্পানি খুশি হয় না? কোম্পানির পরিচালক, কোম্পানি যারা কর্ণধার, তারা খুশি হয় কিনা? শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে হুম। স্যার খুশি হয়। কেন খুশি আবার হবে? শেয়ার হোল্ডার বেড়ে গেলে আবার ওদের ডিভিডেন্ডের পরিমাণও বেড়ে যায়, এদিকে আবার অখুশিও হতে পারে। না, ডিভিডেন্ড পরিমাণ বাড়ে না। ওই শেয়ারের মানে ডিভিডেন্ড ডিভিডেন্ড তো দেয় ইয়ের হিসেবে, ওই স্যার ক্যাপিটাল বাড়ে স্যার। ফেস ভ্যালু হিসেবে। ক্যাপিটাল ফেস ভ্যালুতে ডিভিডেন্ড হয়। তো ধরা যাক 10 টাকার শেয়ার 10 টাকার হিসেবে ডিভিডেন্ড দিবে। ওটা 100 টাকা দিয়ে আপনি কিনছেন, আপনি 200 টাকা, আমি তো জানবো না, আমি জানি না কিছু। আপনি ডিভিডেন্ড ডিভিডেন্ড দেওয়ার সময় হয়েছে, তো আপনি আমার শেয়ার আছে 10 টাকা করে, শেয়ার আছে 100টা। তো এই 100 জনকেই আমি 10 টাকায় 5 টাকা বা 10 টাকায় 2 টাকা করে দিলাম। তো 100 জনের কার মালিক কে আছে সেটাও জানা হবে না, আপডেট লিস্ট আছে, ওই মতো মেল করে দিয়ে দিবে, ওই মতো টাকা চলে যাবে। ওটা একটা মার্কেট তো আছেই, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনই তো আছে এটা আপডেট রাখার জন্য। ব্যাংক শুধু ডিভিডেন্ড দিতে চায়। তো বর্তমান এই মুহূর্তে যে এটার মালিকানা যার নামে, সে ওই তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যাবে কিন্তু ওই ফেস ভ্যালু হিসেবে, যেটা ব্যাংক
ব্যাংক তার প্রথমবার যে একটা ফেস ভ্যালু ঠিক করে দিয়েছে না যে এত টাকা শেয়ার, ওইটা হিসেবে দিবে। তো ওইখানে তো বেশি দেওয়ার প্রশ্ন আসতেছে না, তো সুতরাং কষ্ট পাওয়ার কিছু নাই, কিন্তু খুশি হওয়ার আছে যে শেয়ারের দাম বেড়ে গেছে, তো খুশি হওয়ার অনেক কিছু আছে। খুশি তো হয় আবার স্টক মার্কেটে কি হয়, যার কাছে স্টক আছে সে খুশি হয়, হ্যাঁ এখন খুব খুশি আমি, এটার দাম বেড়ে গেছে। আপনি ফর এক্সাম্পল আপনি গ্রামীণের কিছু শেয়ার আছে আপনার কাছে বা রবির, তো আপনি খুশি হবেন কিনা যখন শুনবেন যে রবি শেয়ারের দাম দ্বিগুণ হয়ে গেছে? খুশি হবেন না? জি স্যার। হ্যাঁ, খুশি হবেন। কিন্তু যে যার কাছে শেয়ার নাই সে কি খুশি হবে? না। সে বরঞ্চ আফসোস করতে পারে যে আমি ওই সময় কেন কিনি নাই যখন অর্ধেক ছিল, তাহলে তো আজকে এই সুসংবাদটা আমার হইতো। তো স্টক মার্কেটে কোম্পানি কেন খুশি হয় যখন শেয়ারের দামটা বাড়ে? এমনকি আমি যদি আরেকটু আগে বলি, কোম্পানির যে সিইও থাকেন, চিফ এক্সিকিউটিভ অফিসার থাকেন, প্রধান থাকেন, প্রধানদের বোনাস দেওয়া হয়, প্রধানের নিয়োগ আবার নতুন নিয়োগ চুক্তি বর্ধিত করা হয়, এমনকি তাকে অনেক পুরস্কার দেওয়া হয়। কোম্পানি ভালো করেছে, কোম্পানি অনেক ভালো করেছে এই কথা মনে করা হয় যদি মার্কেটে শেয়ারের দাম বেশি হয়। শুনেছেন না কিরকম কখনো? অথচ কোম্পানি কিছু আসে যায় না, কোম্পানি যদি কিছু আসে না যায় তাহলে এইগুলো ঘটনাগুলো ঘটে কেন বলে? এরকম এরকম ঘটনা ঘটতে শুনেছেন যে সিইও কে বোনাস দিয়ে দেওয়া হয়েছে, সিইও করা হয়েছে, এমন করতেছে কেন রে? মার্কেটে যখন শেয়ারের দাম বেড়ে যায় রান্না বান্না করো গা। মাইকটা অফ করেন, মাইকটা অফ করেন, আপনার মাইকটা অন আছে আপনি। ইসরাত আপু মিউট করেন। ছাড়ো। ইসরাত আপু ইসরাত আপু छोड़ दो मुझे। ইসরাত আপু ইসরাত আপু ইসরাত আচ্ছা আপু আচ্ছা, আমি মিউট করেন। আমি ইসরাতকে ইসরাত মিউট আপু ইসরাতকে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এখন ইয়ে বিষয়টা হলো, আপনি কি ধরতে পারছেন যে মার্কেটে আমরা কি, আচ্ছা মূল ইয়েতে চলে আসছি, আমরা কি মার্কেটে শেয়ারের দাম বাড়ার কারণে কোম্পানি কেন খুশি হবে? তাতে খুশি হবে, কোম্পানির রেপুটেশন বাড়লো। রেপুটেশন বাড়লো, ভালো একটা কথা বলছেন, হ্যাঁ রেপুটেশন বাড়লো। এমনকি আমি ইয়ে ফাইন্যান্স যারা পড়েছেন দেখবেন যে কোম্পানির যে কি বলা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন একটা কি আছে জানি, ভ্যালু ম্যাক্সিমাইজেশন, তাই না? জি স্যার। হ্যাঁ, এর মধ্যে তাদের গোলই হয় ভ্যালু ম্যাক্সিমাইজেশন, শেয়ার প্রাইস বাড়ুক, এটাই তার এটাই হলো তার কথা, প্রফিট বাড়ুক এটা তাদের ডাজন্ট ম্যাটার, তারা চায় না প্রফিট বাড়ুক। কোম্পানি বিজনেসে কোম্পানি যারা মূল ম্যানেজার, যারা সিইও কথা বলছি, ডিরেক্টর কথা বলছি না, কারণ ওরা তো এটার মধ্যে থাকে না সরাসরি। কোম্পানি যারা ম্যানেজার, যারা পরিচালনা করে, ম্যানেজমেন্টে যারা আছে, তারা চায় হলো কোম্পানির শেয়ারের দাম বাড়ুক, তারা এটা চায় না যে কোম্পানির প্রফিট বাড়ুক। বেশ জটিল না কথাটা? অথচ অন্য যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন। সবাই চায় যে আমার প্রফিট বাড়লেই হলো, মার্কেটে আমার শেয়ার তো তাদের নাই, সুতরাং মার্কেটে শেয়ারের দাম বাড়লো কি কমলো তাদের কোনো বিষয় থাকে না, এক মালিকানা বলেন অংশীদারি বলেন, তারা চায় যে প্রফিট, যে কোনোভাবে প্রফিট আর্ন করতে চায়। তো কোম্পানি বিজনেসে তাদের লক্ষ্যটাই থাকে হলো ভ্যালু ম্যাক্সিমাইজেশন। কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু আপনি হয়তো পরীক্ষা আসবে কিনা জানি না, কারণ এটা হয়তো সরাসরি আসে নাই, কিন্তু ব্যাপারটা জানা বোঝা কিন্তু খুব দরকার, আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট। বলেন দেখি। কেউ কি কিছু লিঙ্ক করতে পারবেন? শেয়ারের মূল্য বৃদ্ধি পায় যখন, তখন অন্য প্রতিষ্ঠানের চাইতে এই প্রতিষ্ঠানের মূল্যটা বেশি থাকে সবার কাছে, মানে আগ্রহ থাকে বেশি, ভ্যালু বেশি থাকে, মানে টপ লেভেলে ওঠার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, শেয়ারের মূল্য বেশি হওয়ার কারণে তাদের রেপুটেশন, গুডউইল বাড়তে পারে, তাই তো? গুডউইল জি স্যার। বেড়ে যাওয়ার কারণে তাদেরকে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তাদেরকে আরো বেশি অনার, আরো বেশি মূল্য দেওয়া, আরো বেশি তাদেরকে এগুলো হতে পারে আর কি, তাই তো? আচ্ছা, আমি বলে দিই নাকি জি অন্য স্যার। আর কেউ বলার আছে কিছু? আর কারো কিছু পার্টিসিপেট করা থাকলে হলো, না থাকলে আমি এটা অ্যান্সারটা বলে দিই। আগে প্রশ্নটা আবার করি। প্রশ্নটা হলো, কোম্পানি
তো কোম্পানির যদি শেয়ারের দাম বেড়ে যায় বা শেয়ারের দাম কমে যায়, এই কারণে কোম্পানি নিজের থেকে কোনো টাকা দিতেও হয় না, কোনো টাকা পেয়েও যায় না। বেড়ে গেছে সুতরাং কোম্পানি টাকা বেড়ে গেছে, কোম্পানির অ্যাকাউন্টে ক্যাশ টাকা বেড়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বেড়ে গেলে ওই যার কাছে শেয়ার ছিল সে টাকা বেশি পায়, সে খুশি হয় তার কাছে। কিন্তু কোম্পানি এখানে খুশি হয় কেন? কোম্পানি তো টাকা পারে না। আবার শেয়ারের দাম ড্রপ করলে তো যাদের কাছে শেয়ার ছিল তাদের টাকা লস হলো, কিন্তু কোম্পানির তো কোনো লস হয়নি, কোম্পানিকে 1 টাকাও দিতে হয়নি। কোম্পানি আসলে অনেক আগেই মার্কেটে শেয়ার ছেড়ে ওইখান থেকে টাকা নিয়ে, যে পরিমাণ টাকা নিয়ে, তো সে সুন্দর নিশ্চিন্তে ব্যবসা করে যাচ্ছে। এই টাকা তাকে ফেরত দিতেও হয় না কখনো। কোম্পানিকে যদি কোনোদিন ফেরত দিতে নাই হয়, তো কোম্পানি ওই যাদের কাছে অলরেডি বালিশ বালিশ খেলার মতো, বালিশ খেলা আছে না একটা, এক ধরনের পিকনিকে বা কোথাও। কখনো যদি লোন নিতে হয় তাহলে স্যার একটা ব্যাপার থাকে, যাদের শেয়ারের মূল্য বেশি, ইনভেস্টররা তাদেরকে লোন দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা আচ্ছা, আপনি শেয়ার বেশি হলে, রেপুটেশন বেশি হওয়ার কারণে যা যা সুবিধা ওগুলো তো পাবে, আপনি বললেনই। কিন্তু আমি বলছি আরো কিছু সুবিধা আছে, যে কারণে খুবই খুশি হয়, এমনকি এটাই তারা চায় যে আমার মূল কাজই হলো শেয়ারের প্রাইস বাড়ুক। এটা হলো একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আমাদের শেয়ারের কোম্পানি যে ক্যাপিটালের সব টাকা কিন্তু প্রমোটাররা দেয় না। প্রমোটাররা মাত্র 10 to 15% দিয়ে থাকে। ধরা যাক 100 টাকা আমাদের টোটাল ক্যাপিটাল দরকার, 100 টাকার মধ্যে 10 টাকা প্রমোটাররা দিয়ে থাকে, আর এই 10 টাকা উদ্যোক্তারা দিল, বাকি 90 টাকার মধ্যে সে বিভিন্ন স্টেপে বিভিন্ন মেয়াদে সেই ওই ক্যাপিটাল গুলো সে মার্কেট থেকে টাকা উঠায় নিয়ে আসে। ঠিক আছে, 90 টাকার, তো মার্কেট থেকে সে টাকা চায়, মার্কেটে শেয়ার ছাড়ে, তো শেয়ার লোকজন কিনে, তো সে টাকা পেয়ে যায়। তারপর তো শেয়ার চালাচালি হতে থাকে নিজেদের মধ্যে। কিন্তু কোম্পানি কিন্তু প্রথমবার বিক্রয় করার সময় একবারে 90 টাকার শেয়ার, অর্থাৎ 9টা শেয়ার 10 টাকা করে ফর এক্সাম্পল যদি হয়, 9টা শেয়ার কিন্তু একবারে বিক্রি করে দেয়। সে প্রথমে মার্কেটে কিছু শেয়ার ছাড়ে, কিছুদিন পরে আরো কিছু শেয়ার ছাড়ে, এভাবে শেয়ার ছাড়তে ছাড়তে সে ক্যাপিটাল শেয়ার গুলো কালেক্ট করে। তো শেয়ার মার্কেটে ছাড়ার ক্ষেত্রে মার্কেটে সাধারণত কোম্পানি এই অপেক্ষায় থাকে কোন দিন শেয়ারের প্রাইসটা বেশি থাকবে, তাই তো? কেন অপেক্ষা থাকে বুঝতে পারছেন? তখন চাইলে এককালীন ওই শেয়ারের 10 টাকা শেয়ার কি শুরুতে বিক্রয় করার সময় সে চাইলে 15 টাকায় বিক্রি করতে পারে, চাইলে। অর্থাৎ সে চাইলে ওটাকে বলা হয় প্রিমিয়াম বলি, শেয়ার ইস্যু ইন এস প্রিমিয়াম শেয়ার ইস্যু। আর মার্কেট খারাপ থাকলে টাকা দরকার তার, এখন ক্যাপিটাল দরকার, অন্য কোনো সোর্স নাই, ব্যাংকের সোর্স তো 3টাই, তো ডিপোজিট হিসেবে পাবে, অথবা অন্য ব্যাংকের থেকে লোন হিসেবে নিবে অন্য জায়গা থেকে, অথবা ক্যাপিটাল। তো ক্যাপিটালের কিছু সুবিধা আছে, ডিউরেশন নাই, ফলে ডিউরেশন না থাকার কারণে সুবিধা, তো এই টাকাটা নিশ্চিন্তে পেতে পারে। আর না হলে যে কারোর কাছ থেকে টাকা চাইলে সে বলবে কবে দিবেন, বিশেষ করে মন্দার সময় বলেন কে কে টাকা দিতে চাইবে, সবাই বলবে যে ভাই আমাকে কালকের ভিতরে দিতে হবে, প্রয়োজনের সময় এখন দিব না। তো সে যে কারোর কাছ থেকে টাকা চাক ব্যাংক, তো তাকে কিন্তু নির্দিষ্ট সময় বলে দিতে হবে যে আমি কবে ফেরত দিব। কিন্তু ক্যাপিটাল এমন একটা বিষয় যেটা চাইতে গেলে, ক্যাপিটাল যদি আমি নেই তাহলে আমাকে বলতেই হচ্ছে না যে কখন আমি ফেরত দিব, বরঞ্চ আমাকে ফেরত দিতেই হচ্ছে না একেবারে ডিসলিউশনের সময়। তো এরকম একটা সোর্সের টাকা ব্যাংক চায় যে এই টাকাটা আমি যাতে পাওয়ার সুযোগটা থাকে। এই জন্য সে যে কাজটা করে সেটা করে, সে ব্যাংকের ওই টাকাটা, ক্যাপিটাল টাকাটা পাওয়ার জন্য কিছু শেয়ার বাকি রেখে দেয়, যেগুলো এখন চাইনি, এই শেয়ারের টাকাটা শেয়ার বিক্রয় করেনি। তো শেয়ার বিক্রয় করে টাকা মার্কেট থেকে নিয়ে আসে। যদি শেয়ার ওভার প্রাইস থাকে, বেশি দামে বিক্রি হতে থাকে, তাহলে চাইলে ওই দামেই সে এখন মার্কেট থেকে টাকা আনতে পারে, তো প্রিমিয়ামে টাকা পেয়ে যেতে পারে। অর্থাৎ 10 টাকার শেয়ার চাইলে তখন 200 টাকা করে বিক্রি করতে পারে। তো 10 টাকা তো ক্যাপিটাল হিসেবে রয়ে গেল, আর ওই বাকি প্রিমিয়ামের টাকাটা, প্রিমিয়াম ক্যাপিটালের বাইরে প্রিমিয়াম বাবদ এত টাকা, তার অতিরিক্ত টাকা পেয়ে গেল সে। 10 টাকার জায়গায় 190 টাকায় সে 200 টাকা শেয়ার, 10 টাকার শেয়ার 200 টাকা বিক্রি করছে, তো 190 টাকায় সে অতিরিক্ত টাকা হিসেবে পেয়ে গেল। তাকে কিন্তু ওই 10 টাকার হিসেবে ডিভিডেন্ড দিতে হবে, 10 টাকার হিসেবে কস্ট অফ ফান্ড চিন্তা করতে হবে, সবকিছু, কিন্তু সে পেয়ে গেল কিন্তু ক্যাশ টাকা অনেক। এই সুযোগটা তার সামনে তৈরি হয় এবং থাকে সবসময়, যে চাইলে এখন আমি
আমি এই সোর্স থেকে আমি টাকা নিতে পারবো। এই জন্য একটা শব্দ টার্ম দেখবেন যে অথরাইজড ক্যাপিটাল আর পেইড আপ ক্যাপিটাল, এই দুটো শব্দ প্রায়ই আমাদের অ্যাকাউন্টিং এর ছাত্র আমরা অবশ্যই দেখবো। অ্যাকাউন্টিং এ ছাত্র হওয়ার কারণে তো অবশ্যই বোঝাও দরকার। একটা হলো অথরাইজড ক্যাপিটাল, একটা হলো পেইড আপ ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল থাকে 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল থাকে 100 কোটি। আর 400 কোটি অথরাইজ হয়ে আছে, কিন্তু আপনি কিন্তু এখনো মার্কেটে শেয়ার ছাড়েন নাই, এটা টাকা ওঠান নাই। তো এই 400 কোটি টাকা যে কোনো সময় চাইলে 400 কোটি টাকা আমি উঠাবো না, আমি সুবিধা মতো সময়ে সময়ে আমি ওখান থেকে মার্কেট থেকে টাকা নিব আমার প্রয়োজনের সময়। আর এটা একটা ভালো বিষয়ও, বার্গেনিং পাওয়ারও থাকে ব্যাংকের নিজের জন্য, যে আমি ইন্টারেস্ট দেওয়ার ঝামেলা আছে, এর ঝামেলা আছে, আমার টাকা দরকার, খরচ করার জন্য টাকা দরকার। তো আমার এই টাকা পাওয়ার জন্য একটা সোর্স রয়ে গেল ভালো, যে আমি মার্কেট সেকেন্ডারি মার্কেট থাকলে আমি একটা সোর্স থাকে, আমি যে কোনো সময় আমি এখান থেকে টাকা আনতে পারবো, ব্যাংক চাইলে টাকা আনতে পারবো। বোঝা গেল কি? হ্যালো, জি স্যার। আচ্ছা কি বুঝতে পেরেছি একটু বলেন দেখি, আমি একটু নিশ্চিত হই যে অনেক জটিল একটা বিষয় আলোচনা করা হয়ে গেল। সো এটা আউট অফ দ্য টপিক, আমাদের একদম এই বক্সের বাইরের কথা ছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বিজনেস স্টুডেন্ট হিসেবে জানা দরকার ছিল। বলেন, প্রশ্নটা আবার বলি। প্রশ্নটা হলো, শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস বাড়লে ব্যাংক কেন খুশি হয়? ব্যাংক তার শেয়ার যেটা বিক্রি করে দিয়েছে, এরকম শেয়ারের দাম বেড়েছে, তো যার কাছে শেয়ার আছে তার না খুশি হওয়ার কথা? ব্যাংক তো বিক্রি করে দিয়েছে, XYZ যার কাছে শেয়ার আছে সে খুশি হয়, ব্যাংকও কেন খুশি হয়? স্যার ব্যাংক তখন প্রিমিয়ামে শেয়ার ইস্যু করতে পারে, ব্যাংক চাইলে তখন প্রিমিয়ামে শেয়ার ইস্যু করার একটা সুযোগ তার মধ্যে থাকে যে ব্যাংকের মূল্যে কাছে। বাজারে তখন শেয়ারের মূল্য থাকে, তখন যদি 200 টাকা থাকে বা যাই থাকে সেই মূল্যে তখন শেয়ার প্রিমিয়ামে বিক্রি করতে পারে। তখন ওই প্রিমিয়ামটা তো থাকেই অতিরিক্ত ক্যাশ হিসেবে, এবং তাদের শেয়ারের যে মূল্য সেটা তো ক্যাপিটাল হিসেবে থেকে যায়। দেখবেন খুশি তাদের হওয়ার ডিভিডেন্ড ক্ষেত্রে দিতে হয় ওই শেয়ারের মূল্যের উপরে, আর প্রিমিয়ামটা তো এমনিতেই থাকে। এই যে শেয়ারের মূল্য বাড়ার কারণে যার কাছে শেয়ার আছে সে যেরকম খুশি হচ্ছে, ব্যাংকও একইভাবে খুশি হতে পারে। কারণ হলো তার কাছে যেরকম শেয়ার আছে সে চাইলে এখন বিক্রয় করতে পারে অন্যের কাছে, ব্যাংকের কাছে কিন্তু অলরেডি শেয়ার আছে। সে ওই যে কতটুকু আছে বলেন তো, ওই যে পেইড আপ ক্যাপিটাল এবং অথরাইজ ক্যাপিটালের বিয়োগফলটা মাঝখানে, এই ক্যাপিটালগুলো কিন্তু তার কাছে আছে, এই শেয়ারগুলো তার কাছে আছে, সে চাইলে কিন্তু এখন বিক্রয় করতে পারে। সে চাইলেই আজকে বলতে পারে যে আমি এই শেয়ার বিক্রয় করবো। তো অন্যের জন্য যেরকম ট্রান্সফার হয়ে তার কাগজ কলম থাকতো, ব্যাংকের কাছে তো অলরেডি আছেই, সে চাইলে এখন বিক্রয় করতে পারে। ঠিক আছে, আমার মনে হয় অ্যান্সারটা এসে গেছে, আর এটা সামনে না যাই, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। একটু কাজও আছে, রমজান মাসে তো ক্লাস ঠিক হবে না। আচ্ছা, এখানে ক্যাপিটালের ডিউরেশন আনলিমিটেড, রিলেটিভ অ্যাডভান্টেজ হলো আনলিমিটেড ম্যাচুরিটি, এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। অ্যাক্ট অ্যাজ লস অ্যাবজর্ভার, লস অ্যাবজর্ব করার জন্য ক্যাপিটাল, এটা একটা অন্য সব জায়গায় লস হয় আর এখানে লস অ্যাবজর্ব করা হয়। আর কস্ট অফ ফান্ড, এটার খরচটা হলো যেটা ডিভিডেন্ড দিতে হয় প্রতি বছর বছর। আর ডিপোজিটের ক্ষেত্রে 3 রকম ডিপোজিট আছে, কারেন্ট, সেভিংস এন্ড টার্ম ডিপোজিট। যদি কারেন্ট হয় তাহলে খুব অল্প সময় ডিউরেশন থাকে, হ্যাঁ। আর যদি সেভিংস হয় তাহলে একটু হায়ার কারেন্টের চেয়ে, কিন্তু বাট টার্ম ডিপোজিটের চেয়ে কম, বাট লোয়ার দেন টার্ম ডিপোজিট, মাঝামাঝি। টার্ম ডিপোজিট হলো লংগেস্ট অ্যামাং দ্য ডিপোজিট, যতগুলো ডিপোজিট আছে এর মধ্যে সবচেয়ে বেশি, এটা সবচেয়ে কম, আর এটা মাঝামাঝি। আচ্ছা, এটা তো ডিউরেশনের কথা ক্লিয়ার, নামের সাথে বোঝা যায় ডিউরেশন। আর ইয়ের ক্ষেত্রে কি হয়, কস্ট অফ ফান্ডের ক্ষেত্রে কি হয়, অনলি অ্যাকাউন্ট মেইনটেনেন্স কস্ট, কারেন্টের ক্ষেত্রে কোনো কস্ট নাই, শুধু মেইনটেনিং কস্ট। আপনি বুঝতে পারছেন কারেন্টের ক্ষেত্রে কোনো কস্ট নাই কেন, কস্ট অফ ফান্ড? জি স্যার। ঠিক নাই কেন? স্যার কারেন্ট অ্যাকাউন্টে বেসিক্যালি হচ্ছে এটা ব্যবসায়িক লেনদেন, সে প্রতিদিন টাকা তুলে প্রতিদিন টাকা জমা রাখে, তো যার কারণে এখান থেকে ব্যাংক কোনো প্রফিট করতে পারে না, যার কারণে এখানে এই অ্যাকাউন্টে কোনো ধরনের প্রফিট দেওয়া হয় না, নো ইন্টারেস্ট এক্সপেন্স। প্রফিট করতে পারে না চেয়ে বড় বিষয় হলো ব্যাংকে কিছু দিতে হয় না, এই অ্যাকাউন্টে টাকা রাখার কারণে ব্যাংকে তাকেও কিছু দিতে হয় না। ওইটাই ব্যাংকের না দিতে হলে তো ব্যাংকের কোনো কষ্ট নেই। তো কস্ট অফ ফান্ডের কথা বলছি, এই ফান্ডে যারা কারেন্ট ডিপোজিট হিসেবে যারা টাকা রাখে তাদেরকে ব্যাংক যেহেতু কিছু দিতে হয় না, বছর শেষে বছরের হিসাব, ইন্টারেস্ট তো বছরের হিসাব করা হয়, তো এই জন্য আমরা বলছি যে কস্ট অফ ফান্ড বলতে শুধু মেনটেনেন্স, যেটা অ্যাকাউন্ট মেইনটেনেন্স কস্ট শুধু এটাই নেওয়া শুধু হয়। আমার ব্যাংকের খরচ, আর কোনো খরচ নাই।
কিন্তু সেভিংস এর ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আছে, দেখেন কি লেখা আছে, ইন্টারেস্ট পেইড এট মিনিমাম লেভেল, ইন্টারেস্ট দেওয়া হয় তবে একটু কম, আর ইন্টারেস্ট পেইড এট রিলেটিভলি হায়ার রেট টার্ম ডিপোজিটে, তাই না? সেভিংস এর চেয়ে জি স্যার, টার্ম ডিপোজিটে হায়ার। সেভিংস এর থেকে একটু হায়ার দেওয়া হয়। তো এই হিসাবে এটা কস্ট অফ ফান্ড মনে হয় ক্লিয়ার কথাটা, আর ডিউরেশন ক্লিয়ার। এখন এটা একটু বুঝতে হবে, একটু 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 সেন্সিটিভ পয়েন্ট, আমরা বুঝবেন তারপর। আচ্ছা, কি সুবিধা কারেন্ট অ্যাকাউন্টের সুবিধা কি? সুবিধা বলতে হবে ইয়ের হিসেবে, ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে। অন্য ফান্ড, অন্য সোর্স থেকে ব্যাংক টাকা না নিয়ে কারেন্টের জন্য, কারেন্ট অ্যাকাউন্টে কেন টাকা নিতে চাইবে? সেটা লো কস্ট ডিপোজিট। এই জন্য নিতে চাইবে, এখানে দুটা কারণ বলা আছে। প্রোভাইড ইমিডিয়েট লিকুইডিটি, ইমিডিয়েট লিকুইডিটি এনশিওর করা যায়, মানে এটার জন্য কোনো তাকে অপেক্ষা করতে হয় না। আর হলো নো ইন্টারেস্ট এক্সপেন্স, কোনো ইন্টারেস্ট দিতে হয় না। এই জন্য ব্যাংক এই কারেন্ট অ্যাকাউন্টটাকে খুব পছন্দ করে, ঠিক আছে? আর সেভিংসটা ব্যাংক পছন্দ করে এই জন্য সেভিংস এর মাধ্যমে টাকা আসুক, হায়ার ম্যাচুরিটি, একটু সময় পাওয়া যায়, তো তাই তো ম্যাচুরিটিটার জন্য একটু সময় পাওয়া যায়, যে সেভিংস এর জন্য জি এক স্যার। সপ্তাহ একটা নোটিস। লো লিকুইডিটি রিস্ক, সুতরাং লিকুইডিটি রিস্ক কম থাকে। 1 মাস সময় থাকে। হ্যাঁ, টার্মের ক্ষেত্রে এটা আরো বেশি সুবিধা, অর্থাৎ কারেন্টের চেয়ে সেভিংস ব্যাংকের বেশি পছন্দ, সেভিংস এর চেয়ে টার্ম ডিপোজিট ব্যাংকের বেশি পছন্দ। কারণ কি, লং টার্ম ম্যাচুরিটি, লং টার্ম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস। নাকি ব্যাংক কোনটা বেশি পছন্দ করে, কারেন্ট না সেভিংস না টার্ম ডিপোজিটের মধ্যে? স্যার ব্যাংক প্রেফার করে বেশি কারেন্ট এবং টার্ম ডিপোজিট। ব্যাংক পছন্দ করে টার্ম ডিপোজিট মূলত। কারণ টার্ম হইলে মানে আপনি দেখবেন যে নতুন নতুন ব্যাংক হলে, বিশেষ করে কোনো সন্দেহ নাই, পুরাতন ব্যাংকের ক্ষেত্রে সেভিং কারেন্টের কিছু গুরুত্ব আছে আলাদা, কিন্তু নতুন ব্যাংকের ক্ষেত্রে তো ওদের সবচেয়ে পছন্দের জায়গাই হলো, আমার মনে আছে আমি যে বিল্ডিং এ থাকি, টার্ম ডিপোজিট। সেখানে ওনার ওই যে আমার ঠিক প্রতিবেশী তখন নিচে নিচে হয়, কারণ আমি আমার বাচ্চারা লাফালাফি করলে তখন নিচের লোক এসে বলবে যে আরে আপনার বাচ্চা লাফাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আবার সুসম্পর্ক থাকলে বলবে যে বাচ্চারা খেলাধুলা করছে, খুশি আছে মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই প্রতিবেশী হিসেবে আমার নিচের জনই তো বেশি গুরুত্বপূর্ণ হয়। তো নিচের জন এসে বলতেছেন যে আসলাম ভাই একটু কথা বলি, এই সেই কি বিষয়, ভাবি ভাবি তো ব্যাংকে আছেন, এরকম একটা নতুন ব্যাংকে, এরকম তো ওনার কিছু কিছু টার্ম ডিপোজিট দরকার, দেখেন না কিছু টাকা ম্যানেজ করে দেওয়া যায় কিনা, যে কয় লাখই হোক অসুবিধা নেই। এটা ইয়ে হলো, তার একটা টার্গেট থাকে, ওই টার্গেটে পৌঁছাতে পারলে তার এই সেই অনুসার। মানে এখানে মূল বিষয়টা কি, কর্মচারীদের এত কর্মচারীদের উপরে ব্যাংকের প্রেশারটা কি দেয়, যে কিসের উপরে, যে আপনি একটা অ্যাকাউন্ট খোলান, কিসের অ্যাকাউন্ট? টার্ম, ফিক্সড ডিপোজিট। টার্মকে আমরা কি বলি, আর একটা সহজ বাংলায় বলি ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট যেন সে করে। ফিক্সড বলে আসলে কথাটা তো সুন্দর হয় না, ফিক্সড ডিপোজিট বলে কিছু তো নাইও, কোনো কিছুই ফিক্স না, বরঞ্চ একটা সময়ের জন্য ফিক্স। এই জন্য আমরা এটাকে টার্ম ডিপোজিট বলি আর কি, শুদ্ধ ভাষায় আর কি। আর অশুদ্ধ বা প্রচলিত ভাষায় হলো ফিক্সড। তো ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটটা পছন্দ করে অবশ্যই, তার ইয়ের হিসেবে, অ্যাডভান্টেজ হিসেবে। এই পয়েন্ট কিন্তু কিছু কিছু জায়গা থেকে কিন্তু কারেন্টও পছন্দনীয়, ঠিক আছে? যেমন সেভিংস পছন্দনীয়, সেভিংস এর কথা লেখা আছে লো লিকুইডিটি রিস্ক, সেভিংস পছন্দ কিন্তু লিকুইডিটির সমস্যা কম। ইয়ের ক্ষেত্রে টার্ম ডিপোজিট কিন্তু চাইলে আপনি লিকুইড করে দিতে পারছেন না, তাই না? ব্যাংকের জন্য একটা ইস্যু। বরোড ফান্ডের ক্ষেত্রে কি বলা আছে দেখেন, পড়েন বরোড ফান্ডে কি বলা আছে। ওয়ান ডে টু 20 years ডিউরেশন থাকে, 1 দিন থেকে 20 বছর। আমি জানি না 20 বছরের জন্য কি বড় করেছে কোথাও, হয়তো নিয়মে বলা আছে এই জন্য বলেছে 20 বছর। স্যার এটা হাউস লোন আছে, হাউস লোন আছে। থাকে। আমি লোন, আমি এটা ব্যাংক যে লোন, এবিসিলিটি থাকে। না ব্যাংক যে টাকাটা নিয়ে থাকে লোন হিসেবে, এটা তো দেওয়ার কথা বলছি না। ব্যাংক যে টাকাটা, এখানে ব্যাংকের ফান্ডের কথা বলা হচ্ছে, ব্যক্তিগত পার্সোনাল ফান্ড তো না। ব্যাংকের ক্যাপিটাল থাকে, ব্যাংকের কিছু ডিপোজিট স্কিমের মাধ্যমে সে টাকা পেয়ে থাকে। আরেকটা হলো ব্যাংক তো বড় করে থাকে, যেমন কিনা বাংলাদেশ ব্যাংক থেকে, সেন্ট্রাল ব্যাংক থেকে, অথবা অন্য কোনো ব্যাংক থেকে, বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও, অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকেও ব্যাংক লোন নিয়ে থাকে। এই ব্যাংক যদি কারো কাছে লোন হিসেবে নিয়ে থাকে টাকা, তো এটাকে বরোড ফান্ড বলছে। তো এই যে ব্যাংক যে লোন নিয়ে থাকে, নেয় তো নাকি,
না স্যার, হ্যাঁ নিতেই হয়, এটা এটা রেগুলারলি নেওয়া হয়। রেগুলার নেওয়া হয়। তো এই যে বড়োর ফান্ডের কথা বলছি, বড়োর ফান্ডের ক্ষেত্রে ম্যাচুরিটি মেয়াদ 1 দিন থেকে 20 বছর লেখা আছে। আমি বলছি যে আর কি একদিন একদিন কিনা 3 দিনের জন্য নেওয়ার প্রচলন আছে বহু। এই যে এটা স্যার রেগুলারলি রেগুলার 1 দিন থেকে আছে, 3 দিনটা রেগুলার রেগুলার হচ্ছে, প্রসেস। কিন্তু 20 বছর এটা খুব রেগুলার না আর কি। 20 বছরটা আমি শুনি নাই কখন নিয়েছে, তারপরে হয়তো নিয়মে বলা আছে যেন হয়ে লিখে দিয়েছে 20 ইয়ার্স পর্যন্ত। আচ্ছা, তো কারণ টার্ম ডিপোজিটও এত লম্বা সময় যেতে হয় না, 5 বছর সর্বোচ্চ, তো সেইখানে বড়োর ফান্ডের মেয়াদটা এত লম্বা সময় হওয়াটা একটু রিস্কি। তো রিলেটিভ অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হলো ট্যাক্স ডিডাক্টিবল, যে কোনো ধরনের লোন ট্যাক্স ডিডাক্টিবল। তো প্রোভাইড বোথ ইমিডিয়েট এন্ড লং টার্ম লিকুইডিটির ব্যবস্থা করে ক্যাশ ফান্ড পেয়ে যায়। আর কস্ট অফ ফান্ড হলে ইন্টারেস্ট পেইড, এটারও ইন্টারেস্ট আছে, ডিফারেন্ট রেটস বেসড অন ম্যাচুরিটি হিসেবে রেট বেশি হবে, যত কমের জন্য হবে ইন্টারেস্ট রেট তত হাই হবে, তাই তো? ডিপোজিটের ক্ষেত্রে যত কম ম্যাচুরিটির জন্য হবে তত ইন্টারেস্ট রেট কম হবে, আর বরোড ফান্ডের ক্ষেত্রে যত কম সময়ের জন্য বরোড ফান্ড হবে তত ইন্টারেস্ট হাই হবে, রেট হাই হবে। বুঝতে পারছেন? জি স্যার। যেমন কিনা 3% রেট, এটা যদি হয় বছরের জন্য তাহলে তো বছরে 3% হলো, কিন্তু যদি বলা হয় যে 1 মাসে সেই 3% দিতে হবে তাহলে কিন্তু অনেক হাই হয়ে যায়। যে আমাদের মোবাইল ব্যাংকিং এ মানে 1020 টাকা, 1020 টাকা কত চিন্তা করছেন আপনি? মানে 1020 টাকা কিন্তু কত পার্সেন্ট, সেটা অনেক না? 2%। 2%, 2% টাকা ওই যে এর জন্য রেখে দিচ্ছে। এই 2%টা যদি 1 মাস পরে দিতে হইতো তাহলে যেরকম, আর একদিনই 2%, তাহলে কিন্তু 1 মাস পরে, এই কথাটা ভালো বুঝবেন হলো 2, 10 and 30 একটা অ্যাকাউন্টিং একটা টার্ম আছে, যেখানে বলা আছে যে 1 মাসে 230। হ্যাঁ 230 হয়ে যাচ্ছে না? জি স্যার। সেটাই। আচ্ছা, তাহলে এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেবিল, খুব ভালো করে পড়বেন, পরীক্ষায় এটা আসবেই বলা যাচ্ছে না, কিন্তু এসে থাকি কম্পোজিশন অফ ডিফারেন্ট সোর্সেস অফ ব্যাংক ফান্ড। তবে এটা ডিটেইলও পড়বেন, উপরে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? ডিটেইলও পড়বেন, কারণ অনেক সময় ডিটেইল লেখারও প্রশ্ন থেকে থাকে। আচ্ছা, এখন আসেন হলো পরেরটা, ফান্ড ইউজার অফ ব্যাংক ফান্ড। ইউজার অফ ব্যাংক ফান্ড আপনারা পড়ে নিন। এখানে এখানে ফাংশন 3টা দেওয়া আছে: লেন্ডিং ফাংশন, ইনভেস্টমেন্ট ফাংশন, ক্যাশ অ্যাসেট ফাংশন। লেন্ডিং ফাংশনটা বুঝতে পারেন, ব্যাংক টাকা নেয় তো দেওয়ার জন্য, সুতরাং ব্যাংক টাকা দেয়। তো দেওয়ার ক্ষেত্রে সে যদি এরকমই যে ডেপোজিট আকারে দিয়ে থাকে, যেভাবে ডিপোজিট আকারে নিয়েছে এরকমই স্কিম আকারে দিয়ে থাকে, তখন একে লেন্ডিং বলি আমরা এটাকে। ইনভেস্টমেন্ট সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্ট, সেটা গভর্নমেন্টের সাথে হতে পারে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে লং টার্ম হয়ে থাকে সাধারণত। বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক অন্য ব্যাংকের শেয়ার কিনতে পারে, ব্যাংক চাইলে অন্য সাধারণ ব্যাংকের সাধারণ কোনো প্রতিষ্ঠানের শেয়ার কিনতে পারে, এভাবে ইনভেস্টমেন্ট ফাংশন হয়ে থাকে। ক্যাশ অ্যাসেট ফাংশন হলো লিকুইডিটি বা ডিফারেন্ট এর জন্য সে ব্যাংকের কিছু টাকা রেখে দেয়, এটা ক্যাশ অ্যাসেট বলে। ক্যাশ, এই যে এখানে ক্যাশ অ্যাসেট থাকতে পারে অনেক রকম, ক্যাশ ইন ভোল্টের মধ্যে থাকতে পারে, আইটেমস অফ প্রসেস অফ কালেকশন, ব্যালেন্স উইথ সেন্ট্রাল ব্যাংক, ব্যালেন্স উইথ সিস্টার ব্যাংক, এভাবে তার কিছু টাকা তার হাতে থেকে যায়। বিভিন্ন ফর্মে থাকতে পারে, একদম সরাসরি ভোল্টে থাকতে পারে, অথবা কালেকশনের প্রসেসে আছে কিছু টাকা, এটাও তার অলমোস্ট, তখন আমরা বলতে পারি যে ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন, ভোল্টে তো নাই, কিন্তু একটা চেক যে ক্লিয়ারিং হয়ে আসবে আমি দিয়ে দিব আপনাকে। তো এই কথা সে ব্যাংক তখন বলতে পারে প্রসেসিং অফ কালেকশনে যদি থাকে। অথবা সেন্ট্রাল ব্যাংকের সে ব্যালেন্স যেটা জমা রাখে, এটাও তার অ্যাসেট ফাংশন হিসেবে ইউজ হয়, কারণ চাইলে সেন্ট্রাল ব্যাংক কিছু সময় নিয়ে ওখান থেকে টাকা নিতে পারে। সিস্টার ব্যাংক অন্য ব্যাংকের কাছে সে জমা রাখলে সেখান থেকে তারা পেতে পারে। আচ্ছা, আদার ফাংশন আছে, এটাও দেখে নেবেন। কিছু আমরা বলি সিএসআর বা এর বাবদ কিছু খরচ টরচ করে থাকে ব্যাংক, এভাবে ফান্ডের ইউজ করে থাকে। এটা এক ধরনের ইনভেস্টমেন্ট R&D টাইপের ব্যাপার, যেগুলো এগুলো এখানে আসবে আদার ফান্ডের মধ্যে। আচ্ছা, এখন আসেন একটা আলাদা এরিয়া, এটা আজকে তো শুরু করলে শেষ করা যাবে না,
তারপর শুরু করে দিই ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে ডিটেল। পারফরমেন্স অফ ব্যাংক ইভ্যালুয়েশন, ব্যাংকের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা, ব্যাংক কেমন পারফর্ম করছে কিভাবে বোঝা যাবে? ভালো ব্যাংক, মন্দ ব্যাংক, ভালো ব্যাংক কে ভালো কে মন্দ, এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? এটার কথাটা আসলে খুব জটিল। ব্যাংক ভালো নাকি মন্দ, ব্যাংক তো সবাইকেই, যে টাকা, আমি যদি গিয়ে টাকা পেয়ে যাই ব্যাংকের কাছে তো ব্যাংক আমি ভালো বলি, অথবা আমি যদি ব্যাংকের স্কিম গুলো দেখি প্রফিটেবল আমার জন্য, হায়ার ইন্টারেস্ট দেয় আমাকে, তাহলে আমি বলছি ব্যাংকটা ভালো। অথবা আমি এজ এ ক্লায়েন্ট, আমি যখন গিয়ে দেখছি সার্ভিসটা অনেক ভালো, অর্থাৎ গিয়ে বসলাম, এসি ভালো জায়গায়, লোকেশনটা ভালো, আমি বলছি ভালো ব্যাংক। কিন্তু আসলে কি ব্যাংকটা ভালো? ব্যাংক ভালো নাকি ব্যাংক মন্দ, ব্যাংক ভালো পারফর্ম করছে না মন্দ করছে, এটা কি শুধুই আমি যে এজ এ ক্লায়েন্ট যে কয়টা বিষয় বিবেচনা করে বলে দিচ্ছি এই কয়টা বিষয়, নাকি আরো ইস্যুজ আছে? আরো আদার্স অনেক বিষয় আছে। ইনফ্যাক্ট আদার্স বিষয়গুলি গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকের ক্লায়েন্ট তো সে শুধু একটা, মানে বাইরের একটা অংশ দেখে, হাতি দেখা, অন্ধে হাতি দেখার মতো একটা অংশ শুধু দেখে। এইভাবে ব্যাংকে কোনোভাবেই মূল্যায়ন জি করা স্যার, যৌক্তিক হবে না। শুধু যায় না। না, ব্যাংকের ক্লায়েন্টের পারসেপশন অনেকভাবেই পরিবর্তন করে নেওয়া সম্ভব, ফেভারেবল পারসেপশন তৈরি করে নেওয়া সম্ভব, অথচ ব্যাংক কিন্তু ভেতর দিয়ে অনেক খারাপ অবস্থায় আছে। তো ব্যাংক ভালো করছে না মন্দ করছে, এটার মূল বিষয়টা যেটা দেখা হয় সেটা হলো ক্রেডিট রিস্ক। ক্রেডিট রেটিং, হ্যাঁ, ক্যামেল। ক্রেডিটের, হ্যাঁ, ক্যামেল দিয়ে দেখা হয়, আরো ব্যাসেলাস আরো একটা বিষয় আছে। তো আমি বলছি যে ক্রেডিটের রিস্ক সে কিভাবে ম্যানেজ করছে, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। আমরা ওই যে ব্যাংক ফান্ড এন্ড ক্রেডিট রিস্ক, আমাদের চ্যাপ্টারটাই তো দ্বিতীয় অংশ, তো পুরোটা এটা জুড়ি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে জি সে স্যার, কত ভালো ক্যামেল। কত ভালো করছে সেটার উপরেই আমরা ব্যাংকের মূল্যায়ন করা হয়ে থাকে। কারণ একটা ব্যাংক থপ করে হঠাৎ করে পড়ে যেতে পারে, কালকের থেকে বলতে পারে আমার কিছুই নেই, তো এটাও হইতে পারে। সুতরাং এটা বাংলাদেশ ব্যাংকেরই দায়িত্ব এইটা এনশিওর করা, ম্যানেজমেন্ট এনশিওর করা ব্যাংক ঠিকমতো ম্যানেজ হচ্ছে। আর কিছু বাংলাদেশ ব্যাংক তো একটা প্রতিষ্ঠানের কথা বললাম, কিছু প্রতিষ্ঠানই আছে যারা কিনা ব্যাংকের রিভ্যালুয়েশনটা করে থাকে। কারণ অনেক সময় সরকারি প্রতিষ্ঠানের ব্যাপারে এক ধরনের অভিযোগ থাকে যে তারা পক্ষপাতিত্ব করে থাকে, আনবায়াসড না। কিন্তু আনবায়াস কিছু প্রতিষ্ঠান, ইন্ডিপেন্ডেন্ট ইভালুয়েটর তারা থাকে, যারা ব্যাংকের পারফরমেন্স ইভালুয়েট করে থাকে। তো ইভালুয়েট করার জন্য আগে রিস্ক ম্যানেজ করা, ব্যাংকিং রিস্ক কি কি আছে এটা এখানে আলোচনা করা আছে, টাইপ অফ রিস্ক। আর এই রিস্ক গুলো ইভালুয়েট করি সাধারণত আমরা তো শুধুমাত্র এই যে লিকুইডিটি রিস্কটাকে মনে করি, লিকুইডিটি রিস্ক। আরো কিছু রিস্ক রিস্ক কিন্তু আছে, ইন্টারেস্ট রেট রিস্ক, মার্কেট রিস্ক আছে, ক্যাপিটাল রিস্ক আছে এক ধরনের, ফরেন এক্সচেঞ্জ রিস্ক আছে। তো সব বিবেচনা নিয়েই কোম্পানি রিস্ক এবং রিটার্ন। তো আমরা মেজর রিস্ক গুলো একটু আপনি এই ছকটা, মানে ডায়াগ্রামটা দেখে রাখেন। আর ক্রেডিট রিস্ক কি কি আছে, লিকুইডিটি রিস্ক কি আছে, এগুলো তো আমার মনে হয় পরীক্ষা যদি একটা অঙ্ক দিয়ে দেওয়া যেত খুব ভালো হতো। অঙ্ক তো ফর ডিটেল ডিসকাশন বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি আমি একটু, পরীক্ষা যদি অঙ্ক এসে যায় এর জন্য আগে থেকে প্রস্তুত রাখি আপনাদেরকে। সেটা হলো এখানে দেখেন ক্রেডিট রিস্ক কি দেওয়া আছে। ক্রেডিট রিস্কের মধ্যে এক নম্বরটা কি, রেশিও অফ নেট লোন লস টু টোটাল লোন। ক্রেডিট রিস্ক বলতে এখানে আমাদের 5টা রিস্ক অ্যাসেসমেন্ট আছে, ঠিক আছে? 5টা রিস্ক অ্যাসেসমেন্ট গুলো আপনি তো দেখলে মনে রাখলে হয়তো বলে ফেলতে পারবেন, কিন্তু ম্যাথ অঙ্ক আসার মতো অবস্থাটা হলো যদি আপনাকে বলা হয় ক্রেডিট রিস্ক, মানে এই এই উপরোক্ত তথ্যের আলোকে এই ব্যাংকের ক্রেডিট রিস্ক অ্যানালাইজ করেন, তখন হবে জটিলতাটা। তথ্যগুলো দেওয়া থাকবে আপনার কাছে, নেট লোন, টোটাল লোন দেওয়া থাকবে, তারপরে লোন লস দেওয়া থাকবে, লোন লস রিজার্ভ দেওয়া থাকবে, প্রভিশন দেওয়া থাকবে, ডিফল্ট লোন দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে, প্রিভিয়াস ইয়ার লোন আর বর্তমান ইয়ারের লোন দেওয়া থাকবে। তখন আপনি এগুলো পারবেন কিনা, এখান থেকে 5 ধরনের রিস্ক অ্যানালাইজ করতে পারবেন কিনা, পারবেন? হ্যালো,
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার আমরা। শুনতে পাচ্ছেন? তো আমি বলতে চাচ্ছিলাম কিছু তথ্য স্যার দিয়ে যদি এখানে স্যার ক্রেডিট রিস্ক এর স্যার যে তথ্যগুলো আপনি বলছেন যে প্রিভিয়াস লোন, বর্তমান লোন বা লোন ডিফল্টার, এই ধরনের যে ইনফরমেশন গুলো থাকে, স্যার এগুলো স্যার আমাদেরকে একবার হচ্ছে এখানে অনেকেই স্যার আমরা এই কাজ বা এই ধরনের ম্যাথ আমরা করিনি। তো আচ্ছা আমরা যদি একটা ম্যাথ যদি করে আমরা ফেলেন। দেখতে পারতাম, হোপফুলি আমরা স্যার আচ্ছা ঠিক আছে, একটা নো ওয়ারিজ, আইডিয়া হতো। নো ওয়ারিজ। অবশ্যই বুঝতে পারছি যে একটা ম্যাথ দিয়ে দিলে এত পেরে যাবেন। তবে একটু খেয়াল করেন, এখানে এই জায়গাটা লেখা আছে রেশিও অফ নেট লোন লস টু টোটাল লোন। এই রেশিওটা যদি আমি বের করতে হয়, তাহলে আমার তথ্য দরকার হলো নেট লোন লস, আর দরকার হলো টোটাল লোন, তাই তো? এই দুইটা তথ্য পেলেই কিন্তু আমি এই রেশিওটা বের করতে পারি। আর রেশিওর ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, এই টু যখন থাকে না, টু এর জায়গাটা একটা ভাগ চিহ্ন বসায় দেন আপনি। টু এর এই জায়গাটায় ভাগ চিহ্ন বসায় দিলে কি হয়? 1/2 মানে কি? মানে হলো উপরে 1, নিচে নিচে 2। তো এটা হলো ভাগের সূত্র। তো আপনি এইটাকে এটা দিয়ে ভাগ করবেন, অথবা ক্যালকুলেটর লিখলেই হয়, এত ভাগ এত, যা হয় তাই। তো নেট লোন লস টু টোটাল লোন, এখানে ভাগ চিহ্ন দিয়ে আপনি এটা বের করে ফেলতে পারেন। এইভাবে বাকিগুলো। তো আমার কাছে কথা হলো যে তথ্যগুলো থাকলে আপনি অ্যানালাইজ করতে পারবেন। আপাতত পরীক্ষায় ম্যাথ আসবে এটা আমি বলি নাই, আসুক এটা চাইও না, কিন্তু আমি বলছি যদি কোনো কারণে মানে কি হয়, ওই যে পরীক্ষায় 20% কোশ্চেন বা 10% কোশ্চেন থাকে, যে কোশ্চেনটা একটু ক্রিয়েটিভ ছাত্রদের জন্য আমরা রাখা হয়, ঠিক আছে আপনি যদি বুঝেন তাহলে তো পেরে যাবেন। যেহেতু ওখানে মাস্ট অ্যান্সার করতে হবে এমন কোনো বিষয় থাকে না, তো আপনি কি ইয়ে হলে নিশ্চিত অ্যান্সার দিয়ে ভালো মার্কস পাবেন, এটা আশা করে আপনি অ্যাটেম্পটও নিতে পারেন তখন। তো আপনাদের ক্ষেত্রে কম কম ছাত্র পাওয়া যায় এরকম যারা অ্যাটেম্প নিতে চান। তো তারপরেও কেউ অ্যাটেম্প নিতে চাইলে এই জায়গাটায় এরকম একটা সুযোগ জায়গা আছে, যেখানে পরীক্ষায় এইটা নিয়ে পরীক্ষায় একটা ম্যাথ ধরনের কোশ্চেন এসে যেতে পারে। তবে সাধারণভাবে আসবে না ইনশাল্লাহ। আসবে যেটা হলো এই আমাদের রিস্ক কত রকমের, 5 ধরনের, এবং কি কি রিস্ক আছে এটা, এমনকি এই টাইপস অফ রিস্ক দ্যাট আর নিডেড কেয়ারফুলি কন্ট্রোল করতে হয়, কয়টা কি রিস্ক আছে, এই ডায়াগ্রামটা পর্যন্ত জানলে বুঝলেই হয়ে যাবে। আর 4.6, 4.7, 4.7 ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। ইন্ডিকেটরস অফ সাকসেসফুল ব্যাংক। সাকসেসফুল ব্যাংকের ক্ষেত্রে ইন্ডিকেটর গুলো পরীক্ষা আসতে পারে, তবে এই হায়ার রেশিওজ ইন্ডিকেটিং সাকসেসফুল ব্যাংক হলো এইগুলোর ক্ষেত্রে যদি হায়ার রেশিও পাওয়া যায় তাহলে ব্যাংকের সাকসেসফুল, আর যদি এইগুলোর ক্ষেত্রে লোয়ার হয় তাহলে সাকসেসফুল। বুঝা গেছে কথাটা? সব 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 কিন্তু বেশি ভালো না। যেমন আপনি বললেন আপনি পরীক্ষায় কত পেয়েছেন, তখন যত বেশি পেয়েছেন তত ভালো। কিন্তু যদি বলি কত তম হয়েছেন, তখন কিন্তু যত বেশি তম হবেন তত বেশি ভালো না। বেশি ভালো কি? হুম। সুতরাং বুঝতে হবে যে কোনটা প্রশ্নটা কি করা হয়েছে। তো সেই হিসেবে এই রেশিও গুলোতে হায়ার রেট, অর্থাৎ রেশিওতে ভ্যালুটা হাই হলে ভালো, আর এই রেশিও গুলোতে লোয়ার হলে ভালো। ব্যাস এতটুকু, এই আগে আলোচনা করা হয়েছে, এই যে রেশিও গুলো এখানে সব আছে। তো এই হিসেবে আপনারা ইনশাল্লাহ সাকসেসফুল ব্যাংক ইন্ডিকেটর ইনশাল্লাহ দেখে নেবেন। আর ইনশাল্লাহ পারফরমেন্স বেসড যে ক্লাসিফিকেশনটা, এই যে রেটিং যেটাকে আমরা বলছি, ক্যাটাগরি এ বি সি অথবা ক্যামেল রেটিং, এগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব। আপাতত আজকের জন্য এই রেশিও অ্যানালাইসিস পর্যন্ত, ব্যাংকের পারফরমেন্স ইভ্যালুয়েশন অফ এ ব্যাংক থ্রু, এটা এই পর্যন্ত, রেশিও অ্যানালাইসিসটা পর্যন্ত রইল। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন স্যার, রেশিও অফ মানে এটাকে রেশিও টু হোয়াট? আমরা যে একটা অ্যান্সার পাবো পার্টিকুলার, ওইটার সাথে কিসের রেশিওটা আমরা ক্রিয়েট করব? যেমন এখান থেকে দেখে বলুন। যেমন আপনি স্যার এখানে আছে যে রেশিও অফ টোটাল ইকুইটি ক্যাপিটাল টু টোটাল অ্যাসেট, হ্যাঁ আমরা ডিভাইড করে একটা অ্যান্সার পাবো, রাইট কিন্তু রাইট। জি কিন্তু রেশিও অফ হোয়াট মানে কার সাথে এটা রেশিওটা আমরা ক্রিয়েট করব? দেন আমাদের তো এখানে আবার একটা ক্যালকুলেশন করা লাগবে যে কত আসে দুইটার মাঝে। আচ্ছা, এখন 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 আমি বলি, যেমন এখানে ইকুইটি ক্যাপিটাল আর টোটাল অ্যাসেট, ইকুইটি ক্যাপিটাল আর এর সাথে টোটাল অ্যাসেটের একটা তুলনা করতে বলছে, এটাই রেশিও মানে হলো তুলনামূলক, রেশিও মানে তুলনামূলক আলোচনা। তো আপনি ক্যাপিটাল এবং অ্যাসেটের একটা সামঞ্জস্য থাকা উচিত। আমরা বলবো যে ইকুইটি ক্যাপিটাল টোটাল অ্যাসেটের একটা পার্টিকুলার অংশ হওয়া উচিত।
তো যদি বেশি থাকে ইকুইটি ক্যাপিটাল, যত বেশি থাকবে তত বেশি লিকুইড ব্যাংক, লিকুইডিটি হাই, ভালো। তখন এটার যত বেশি এই রেশিওর ফিগারটা যত বেশি হবে, অর্থাৎ রেজাল্টটা যত হাই হবে, তত ব্যাংকের জন্য ভালো। তো তারপরও এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। সুতরাং সব খুবই বেশি হয়ে যাওয়াটা, টোটাল অ্যাসেট যত আছে সব অ্যাসেটই হলো ইকুইটি ক্যাপিটাল, এটাও আবার ভালো না কথাটা। কারণ ইকুইটি ক্যাপিটাল মানে মালিক যা দিয়েছে, ওই যে ফান্ডের 3টা সোর্স ছিল না, তো এর মধ্যে ক্যাপিটাল যেটাকে বলছি, এই মালিক দিয়েছে টাকা, এটাই যদি আপনার টাকা হয়, ব্যাংকের টাকা, তাহলে তো সমস্যা। কিন্তু একদিকে সুবিধা, লিকুইডিটির পয়েন্ট অফ ভিউ থেকে আবার সুবিধা। কারণ কি, তাতে কি ওই কারো থেকে টাকা নেওয়া হয়নি, কারো থেকে কাউকে টাকা দিতেও হবে না, সুতরাং লিকুইডিটি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের টাকা নিয়ে যদি আপনি অ্যাসেট গড়ে তোলেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় ফল করতে পারেন। তো লিকুইডিটি সমস্যা সেই ক্ষেত্রে, তাই না? আপনার বাড়ি আছে, গাড়ি আছে, সবই অন্যের তাহলে টাকা। আমরা যে ফিগারটা পাবো এটা থেকে ডিসিশন মেকিং করবো, কিন্তু এখানে কোনো রেশিও কিন্তু দেখানো লাগবে না, এরকম কিছু স্যার? হ্যাঁ, রাইট, ওখান থেকে কোনো রেশিও দেওয়া আচ্ছা, দিতে এখানে লাগবে না। আসলে রেশিও অফ, তো দ্যাটস ওয়াই মানে ভয় ভাবলাম পেয়ে যে গেছেন? এখানে না, কোনো এখানে রেশিও। রেশিও নাই, বরঞ্চ এই টোটাল ইকুইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট দিয়ে একটা ফিগার বের হবে। ওই ফিগারটা ফিগারটা হ্যাঁ হ্যাঁ, একটা কথা অবশ্যই আছে, এটা কি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি নাকি স্ট্যান্ডার্ডের চেয়ে কম? তো সেই ক্ষেত্রে আপনাকে আবার স্ট্যান্ডার্ড জানতে হবে। তো স্ট্যান্ডার্ড জানলেই আপনি বলতে পারবেন যে এটা ভালো নাকি মন্দ। জি স্যার। হ্যাঁ, এটা একটা বিষয়, ভালো কথা। স্ট্যান্ডার্ড জানলেই আপনি বলতে পারবেন ভালো না মন্দ। আপাতত যেহেতু ম্যাথের দিকে আমরা যাচ্ছি না, ম্যাথে গেলে স্ট্যান্ডার্ডও বলে দেওয়া হবে যদি কোনো ধরনের ম্যাথ আসে। কিন্তু আপনাকে এই সিদ্ধান্ত, ইন্ডিকেটরস অফ সাকসেসফুল ব্যাংক, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যত বেশি হবে তত ভালো হবে। এইটা বোঝার জন্য আপনি অত বুঝতে পারবেন যে যত বেশি হয় তত ভালো, এটা সাজিয়ে এখানে দিয়ে দিতে পারবেন। আমার মনে হয় এই বক্সটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, মনে রাখাটা দরকার। কি কি রেশিও আমাদের ভালো হইলে ভালো, কি কি খারাপ হইলে মানে লোয়ার হইলে ভালো, এই 7-7-14টা। এটাই ইন্ডিকেটর সাকসেসফুল ব্যাংক, ব্যাংকের ইন্ডিকেটর বলতে বলা যাবে আর কি, যে ইন্ডিকেটর। তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পরের ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ, আপনি একটু কষ্ট করে দেখে রাখবেন ক্লাসের আগেই। পারফরমেন্স বেসড ক্লাসিফিকেশন অফ ব্যাংক, ব্যাংকে যে ক্যাটাগরি করা হয় এ বি সি ডি ই, তারপরে ক্যামেল হিসেবে যে রেটিং করা হয় এক্সিলেন্ট, স্যাটিসফ্যাক্টরি, ফেয়ার, মার্জিনাল, আনস্যাটিসফ্যাক্টরি। তো এটা একটু ভালো করে বোঝা দরকার। আর ক্যামেল সম্পর্কে কিছু ম্যাথের একটা জায়গা আছে, এই যে এখানে পরবর্তীতে যে ইয়ে করার কম্পোজিট রেটিং, সরি কম্পোজিট রেটিং বলে একটা রেটিং আছে। তো কম্পোজিট রেটিং কিভাবে করা হয় সেটা আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। আর লাগবে না 4.8 পর্যন্ত, আমরা 4.8 ভালো করে পড়বো না, কারণ পরীক্ষা আর এটা অযথাই জটিলতা যেতে চাইবো না। এমনি জটিল হয়ে যায় কোর্স, অলরেডি আমি দেখেছি গত কয়েকবার অভিজ্ঞতা যে এটার পড়ানো যায় না। সুতরাং এবার আমি অ্যাটেম্পটই নিব না পড়ানোর জন্য, যদি বা মনে হয় বইয়ের মধ্যে দাগ দেওয়া আছে, এই যে ব্যাংক ফেলিওর ইন্ডিকেটরস ফেইল ব্যাংক দেওয়া আছে, এটা বাদ। এটা পড়াতে গেলে অনেক অনেক সমস্যা তৈরি হয়ে যায়। তো এই পর্যন্ত আমরা দেখবেন আপনারা 4.8 এর আগ পর্যন্ত, ঠিক আছে, কম্পোজিট রেটিং পর্যন্ত। যদি বুঝতে পারেন, না পারেন অসুবিধা নেই, পরে তো আমাদের ক্লাস আছেই ইনশাআল্লাহ। তো এটা আপনাদের বলতে পারেন যে দেখার জন্য, আর বাকিটুকু নিশ্চিত করে পারার জন্য, বোঝার জন্য আগে যতটুকু পড়া হলো। আচ্ছা, একটা ঘোষণা, সেটা হলো আগামী শনিবার ক্লাসটা শনিবার না নিয়ে পরের শনিবার নিতে যাচ্ছি। যদি আমরা বলছেন যে পরের শনিবার এই ইয়ের কি জানি 1 মের বন্ধ আছে, এখন কি করা যায়? স্যার একটা কথা ছিল। রুবেল, স্যার এই শুক্রবার যে পরীক্ষাটা দিছিলেন ওই পরীক্ষাটা কি নেবেন? ও আপনি তো পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত, হ্যাঁ ভালো কথা। স্যার ওটা না নিলে একটু ভালো হতো, কারণ ওদিন সকালে একটা পরীক্ষা বিকালে একটা পরীক্ষা, দুইটা পরীক্ষা করছে, আবার মাঝখানে আপনারটা স্যার। আচ্ছা, তাহলে এখন রাতে, নিলে দিব স্যার, না সমস্যা না নেই। বুঝছি, রাতে দেন তাহলে, রাতে দেওয়া যায় না? হ্যাঁ স্যার, রাতে দেওয়া যায়। স্যার কখন জি দেবো স্যার? জি, স্যার আমি একটা প্রবলেম হয়ে গেছে স্যার, আমি পরীক্ষা দিয়েছি স্যার, কিন্তু আমার রোলটা অ্যাকচুয়ালি লিখতে ভুলে গেছি স্যার। ও এখন কি আবার পরীক্ষা দিবেন? স্যার আমি ওই কপিটাই কি স্যার আমি আপনাকে আবার দিব স্যার? আচ্ছা, ওই কপিটাই দিতে পারেন, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। ওই কপিটা শুধু স্যার রোলটা অ্যাড করে স্যার দিয়ে দিই স্যার।
ওই মেইলের মধ্যে আবার রোলটা দিয়ে দিলে হয় না? হ্যাঁ স্যার, ওই মেলে স্যার যাবে কিনা জানি না স্যার, আমি ট্রাই করবো স্যার। আচ্ছা, এনিওয়ে নো ওয়ারিজ, এখন আপাতত চিন্তা করবেন না, স্যার মেইলে পরবর্তীতে- রিপ্লাই করে দেওয়া যাবে স্যার। হ্যাঁ তা তো বুঝতে স্যার পারছি, তাহলে reply করে রিপ্লাই করে স্যার দিই স্যার। রিপ্লাই করে দিয়ে রাখেন, বেশ ঠিক আছে। এখন আপাতত পরীক্ষা তো রুবেল ছাড়া আর জি, কেউ নাই, আছে কি? না স্যার, আর কেউ দেখা যাচ্ছে না, অথবা আগে নিয়ে নেন স্যার, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা বুঝতে পারছি, রুবেলই যেহেতু পরীক্ষার্থী সুতরাং ব্যাপারটা তো সহজ হয়ে গেল, ওনার সুবিধা আর আমার সুবিধা মিলেই জি স্যার, আপনি আমার যখন হ্যাঁ, তো সুতরাং এই পরীক্ষার নিয়ে চিন্তা পরে করেন আপাতত, মানে হ্যাঁ, তারপর আচ্ছা, আপনাকে ঠিক আছে। আপনাকে নিশ্চিত করার জন্য আপনাকে ডেট বলবো, আপনি আমার সাথে ওই যে হোয়াটসঅ্যাপ ইয়েতে মেসেঞ্জারে আলাদা হ্যালো করে স্যার। মেসেঞ্জারে মেসেজ পাঠান তাহলে। হ্যালো, হ্যাঁ রুবেল, আপনি আলাদা করে মেসেঞ্জারে আমাকে মেসেজ পাঠান, ঠিক আছে? মেসেজ পাঠাবা? জি স্যার। জি জি, মেসেজ পাঠান আমাকে। স্যার আমি বুঝতে পারি নাই, কথাগুলো বুঝতে পারি নাই স্যার। তারকে ইনবক্স কর। ইনবক্স করেন। তার ইনবক্স করবো? হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে স্যার, ওকে। ওকে। আচ্ছা, এখন হলো ক্লাসের ব্যাপারে। নেক্সট ক্লাসটা শনিবার, শনিবার আমি ব্যস্ত থাকবো, শুক্র শনি ব্যস্ত থাকবো, তো পরে শনিবারই হতে পারে কিনা, যদিও বা পহেলা কি জানি শ্রমিক দিবসের ইয়ে আছে, তারপরে ওই দিন হলে কি কোনো সমস্যা আছে কিনা? আমার তো মনে হয় শ্রমিক ইস্যু নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, তারপর ছুটি থাকবে, আপনারা ইভিনিং এর লোক, আপনারা ছুটির সময়টা আরো ভালো আপনাদের জন্য। আর আমরা তো কোর্সটা করি স্যার, আমরা বন্ধের দিনে, প্রবলেম নেই। সেটাই, তাহলে ইনশাল্লাহ ক্লাস, ইনশাল্লাহ নেক্সট ক্লাস হবে হলো পহেলা পহেলা মে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, পহেলা মে নেক্সট ক্লাস, এই কথা বলে শেষ করলাম। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।